নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আজকে না অনেকগুলো দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি। আমরা বেশ কিছুদিন যাবৎ কিন্তু দূরে ছিলাম, কিন্তু তবু দূরত্বে তো গভীরতা বাড়ে, তাই ফোন করার ইচ্ছাটা আরও বেশি। আপনাদের যেরকম আমারও তেমনি বেশি ইচ্ছাটা কি আপনাদের সাথে কথা বলা। তাই আজকে টক শো হবে, সঙ্গে প্রেজেন্টেশন হবে। আপনারা ফোন করতে থাকুন, কিন্তু গ্যাপিং টাইমে, যখন প্রেজেন্টেশন থাকবে না সেই টাইমে। যখন প্রেজেন্টেশন চলবে প্লিজ ফোন করবেন না, কারণ ওই সময়টায় ফোন রিসিভ করা যায় না যখন টিভিতে প্রেজেন্টেশন চলে বা কোনো বিষয়ে আলোচনা থাকে। ঠিক, আমি তো শুধু গল্প করতে আসি না এখানে, আপনাদের সঙ্গে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা সমালোচনা দুটোই থাকে। তাই আপনাদের বারবার মনে করিয়ে দিই, আপনারা বোকার মতো শুধু ফোন করে যান যে হ্যাঁ ফোন করলেই বোধহয় রিসিভ হয়ে যাবে, না ওই রকম ব্যাপারটা কিন্তু এখানে নয়। তো সেই জন্যই আপনাদের আবার বলে দেওয়া যে আপনারা ঠিক সময় মতো ফোন করবেন। এতদিন ধরে টিভি শো দেখছেন যখন, ওই বোকা বোকা ব্যাপারটা আর ভালো লাগে না, তাই না? যে যখন অনুষ্ঠান চলছে তখন আমি বোকার মতো ফোন করে ফেললাম আপনার সঙ্গে একটু গল্প করবো বলে, তো সেইটা কিন্তু করবেন না প্লিজ। কেমন? আজকের ফার্স্ট কলার, নমস্কার, বলুন। হ্যালো, আমি মির্জাপুর সিঙ্গুর থেকে বলছি, সোমা সিংহ বলছি। ডাক্তার, আপনি 40-এর পরে পুরুষদের পোস্টেডে সব বললেন, মহিলাদের ক্ষেত্রে কোনো সমস্যা একটু বললে ভালো হতো। সেটা আপনার সমস্যাটা কি সেটা জানালেই হবে। মহিলাদের সমস্যা বললে তো আর আলাদা কিছু সমস্যা নয়, প্রচুর সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। আপনাদের তো আর পোস্টেড নেই, তাই না? মহিলাদের পোস্টেড হয় না, তো মহিলাদের পোস্টেড নিয়ে তো আর আলোচনা করবো না। কি সমস্যা হয় সেটা তো একটু বলতে হবে, বয়স বাড়লে। আর আপনার আমার তো ছোট ফোন, বড় ফোন আমার সঙ্গে এসএমএস সব করা যেত, আমার তো বড় ফোন নয়, তার জন্য একটু অসুবিধা হয়। আপনার সাথে এসএমএস করার সুবিধা হয়। ঠিক আছে, এরকম ভাবেই চলবে, কোনো অসুবিধা নেই। আপনার যখন অসুবিধা হবে কল করে নেবেন। ছোট ফোন বড় ফোন বলে ব্যাপার নয়, ফোনে যদি কথা বলা যায় তাহলে আমাদের সঙ্গে কথা বলা যাবে। সবসময় যে ভিডিও কলিংয়ে কথা বলতে হবে এমন কোনো মানে নেই। তো আজকেও আমরা একটা খুব ভাইটাল বিষয়বস্তু নিয়ে আলোচনায় যাব। ছোট্ট ছোট্ট আলোচনাগুলো থাকবে। আলোচনাগুলো অন্য কারণে নয়, একটাই ব্যাপার যে সাধারণ মানুষ তো একটু সচেতন হোক যে আমাদের যে অসুখ বিসুখগুলি হয় মানবদেহে, আমরা সাধারণ মানুষরা কিন্তু তার কোনো সিমটম জানি না, যে হলে বুঝবো কীভাবে। না, ডাক্তারের কাছে যেতে হবে কি হবে না সেই ব্যাপারে কিন্তু আমরা একদম ওয়াকিবহাল নই। সেই ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমাদের আলোচনা থাকে, এটাই মূল বিষয়বস্তু। আর আরেকটা জিনিস বলে রাখি, আজকে সৃষ্টি প্লাসের সঙ্গে মায়া টিভি দেখতে পাচ্ছেন। সৃষ্টি প্লাসে কিন্তু শুধুমাত্র দেখতে পাবেন এখন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, সপ্তাহে 4 দিন। অন্যান্য দিনগুলি কিন্তু আমাদের যে টাইমিংয়ে চলতো ওই দিন আমাদের শো থাকে না। সোমবার এবং বুধবার সৃষ্টি প্লাসে আমাদের মানে আমার কোনো প্রেজেন্টেশন বা শো থাকে না। কেমন? সোম, বুধ, শুক্র গ্যাপিং দিয়ে বাদ দিয়ে বাকি দিনগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, এই 4টে দিন আপনারা সৃষ্টি প্লাসে যারা দর্শক তারা দেখতে পাবেন। এবং যারা এতদিন সৃষ্টি প্লাসে দেখছিলেন তারাও আমাদের মায়া টিভিতেও দেখতে পাবেন। তাই আপনাদের এরিয়াতে কোন কোন কানেকশান চলছে আপনার টিভি চ্যানেলে সেটা যদি আপনারা নিচে দেখে নেন তাহলে সরাসরি মায়া টিভিতেও আপনারা দেখতে পাবেন। তা নিয়ে উতলা হবার কিছু নেই। যারা সৃষ্টি প্লাস প্রতিদিন দেখছেন সেটা প্রতিদিন নয়, এখন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, মনে থাকবে। তাহলে আমরা যে বিষয়বস্তুটা আজকে আলোচনা করতে চলেছি, এইরকমই প্রতিদিন কোনো না কোনো বিষয়বস্তু নিয়ে কিন্তু আপনাদের সাথে আমাদের আলোচনা পর্ব থাকে। কেন থাকে? একটাই কারণ, যে সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে আমার শরীরে কি অঘটন বা কি দুর্ঘটনা ঘটতে চলেছে। তো সেইটা যদি আমরা সাধারণ মানুষ জানতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বড় অসুখের হাত থেকে কিন্তু সহজে মুক্তি পেতে পারি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো স্যার, বলছেন? বলছি। নমস্কার স্যার, আমি সেই আপনার সেই পুরনো পাপি বলছি।
বলছি স্যার, ওই যে যেদিন আপনাকে বলেছিলাম না যে আমার মানে গায়ে গর্ভটা উঠেছে, হ্যাঁ, হুম। তো সেই মানে জায়গাগুলো না পাউডার মেখেছিলাম, তারপর থেকে স্কিনটা কেমন মানে খসখসে হয়ে গেছে, ছিঁড়ি ব্যাপার হয়ে গেছে। কি করবো তার জন্য? আপনি কি পাউডার মেখেছেন? গ্যামাক্সিন পাউডার মেখে ফেলেননি তো? না, 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 স্যার। না না, ওই নিয়ে আমি খুব চিন্তায় থাকি আপনাকে নিয়ে, না যে আপনি কখন কি অঘটন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটিয়ে ফেলে, সেটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। আপনি বাড়ির লোকেদের নাম্বার দেবেন আমার কাছে, আপনাকে একটু সাবধানে চোখে চোখে নজরে রাখার জন্য। হ্যাঁ, ওই যে ক্যান্ডি টাচিং যে পাউডারটা আছে সেটা লাগিয়েছি। আচ্ছা, তো মানে দিনটা এত বাজে হয়ে গেছে, মানে কি বলবো, মানে ইস, আমারই খারাপ লাগছে এখান থেকে দেখে, ভীষণ খারাপ লাগছে। তো আপনি একদিন সময় নষ্ট করে চলে আসুন আমাদের কাছে, আচ্ছা, ঠিক আছে। আপনার অনেক কথা আছে, সেগুলো সব বলে যাবেন। আর হ্যাঁ, শুধু খালি ফোনেই কথা হয়, একবার সামনাসামনি দেখি আপনাকে, আর আপনার স্কিনটা খারাপ হয়ে গেছে সেটাও দেখে নেব। তবুও বলে রাখি, যদি ভালো কোম্পানির অ্যালোভেরা পান, ভালো কোম্পানি, আচ্ছা, আচ্ছা। আজে বাজে কোম্পানি না কিন্তু, কেমন? তো ব্র্যান্ড কোম্পানি যদি অ্যালোভেরা হয়, ওটা ফ্রিজে রাখবেন, আর সকালবেলা উঠে ঘুম থেকে 15 ml অ্যালোভেরা 1 গ্লাস জলের মধ্যে মিশিয়ে ওই সকালবেলায় একবার খালি পেটে খাবেন। আপনি দেখবেন আপনাকে ওই গ্যামাক্সিন পাউডার তো মাখেন, ট্যালকাম পাউডার মেখেছেন, তো এই পাউডারে মাখতে হবে না, আর কোনো ওষুধও খেতে হবে না। আপনার মুখ থেকে পা অবধি আপনার স্কিন একদম মসৃণ থাকবে। অ্যালোভেরার উপরে কিছু হয় না। আর একটা জিনিস শিখিয়ে রাখি, সুযোগ পেলেই আমলকি খাবেন, কারণ আমাদের স্কিনের জন্য আমলকি মানে পৃথিবীর সেরা একটা ভিটামিন। ভিটামিন সি পৃথিবীতে সব থেকে বেশি আমলকির মধ্যে আছে। তো এত সহজে পাওয়া যায় বলে আমরা খুব একটা পাত্তা দিই না আমলকিকে। আমরা দামি দামি লেবু কিনতে যাই, তা পয়সা দিয়ে বেশি দিয়ে, কিন্তু একটা মৌসুমী লেবু বা একটা কমলা লেবু থেকেও অন্তত 10 গুণ বেশি ভিটামিন সি থাকে একটা আমলকির মধ্যে। তাই সুযোগ পেলে আমলকি খাবেন। আর অ্যালোভেরা জুস ভালো কোম্পানির একটা দাদাকে দিয়ে আনতে দিয়ে দিন কালকে সকাল থেকে। নাম বলে দিন না। কোম্পানি অনেক আছে, সেগুলো তো আর আমাদের এখান থেকে বলা যায় না, তবে কোনো না কোনো ভালো ওষুধ কোম্পানি নেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, আপনি যে বলেছিলেন না সকালবেলা নিম পাতা দিয়ে হলুদ, কাঁচা হলুদ দিয়ে সেটা তো খাচ্ছি। হ্যাঁ, খান না, অসুবিধা কোথায়? কিন্তু হলুদের পরিমাণ যেন, যেহেতু আপনি রোজ খাচ্ছেন, হলুদের পরিমাণ কিন্তু কম নেবেন, বেশি হলুদ নেওয়া যাবে না, ঠিক আছে? ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার সামনাসামনি। ধন্যবাদ। তো আপনারাও কিন্তু এরকম ভাবেই ফোনে চলে আসতে পারেন। আজকের নাম্বারে আছে আমি 8336973024। নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ, ওই সৃষ্টি টিভি থেকে আমি লাইভ দেখছিলাম, লাইভ দেখে ফোন করলাম। তো সৃষ্টি টিভি আপনাদের আপনাদের টিভির কানেকশন কি, মানে কি লাইন, কি কোম্পানি? কি কোম্পানির টিভি? না না, টিভির কোম্পানি না, মানে আপনাদের যে কেবল কানেকশন দিচ্ছে সেটা জিটিপিএল না সিটি না হ্যাথওয়ে, কি আছে? জিটিপিএল। জিটিপিএল। তাহলে আপনি 29-এ দেখতে পাবেন, 29-এ। 29 নম্বরে চলে যান, সারাদিন ব্যাপী আমাদের দেখতে পাবেন, শুধু 1 ঘন্টার জন্য না, কেমন? 29 হ্যাঁ, নম্বর 29 আপনি এখনই ডায়াল করুন, ওখানে বোতাম টিপুন, দেখবেন এই শোটাই দেখতে পাচ্ছেন। এবং এই শো শেষ হয়ে গেলেও বাকি মায়া টিভিতে যতবার আমি আসি ততবারই দেখা হবে আমার সঙ্গে, সারাদিন, কেমন? মানে আমি একটু কথা বলতাম তো। হ্যাঁ, বলুন বলুন, আপনার সমস্যাটা বলেননি এখনো। বলছি, আমি বলতে চাইছি আমার বাচ্চা 2 বছর 6 মাসকার। তো আমার বাচ্চার রিপোর্ট করেছিলাম, তো বি অ্যানিমা করেছিলাম, বেরিয়াম অ্যানিমা। তো ওখানে ধরা পড়েছিল হাসপাং ডিজিজ। তো মানে আমি পিজিতে ডাক্তার দেখিয়েছিলাম, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, কলকাতায় পিজিতে ডাক্তার দেখিয়েছিলাম। উনি বলেছিলেন যে এটা দেখে তো মনে হচ্ছে যে হাসপাং ডিজিজ না, কিন্তু আবার মানে রিপোর্টে দেখাচ্ছে হাসপাং ডিজিজ। তো হাসপাং ডিজিজ হলে কি অপারেশন কি এটা করতেই হয় নাকি? না দেখুন, এরকম অনেক সময় অপারেশনের কেস অনেকগুলোতে থাকে, কিন্তু সব সময় যে অপারেশন করলেই যে সমস্যাটা সমাধান হবে এটা কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের নেই। সব সময় যে অপারেশন করতেই হবে মানে ওই প্রি অ্যানিমা যেটা হয়, সেই অ্যানিমাটা দিলে পায়খানা করে, আর ডোজ দিতে হয়, মানে একটা ডোজে তো হয় না, 3-4টা একসাথে ডোজ বুস্ট করলে তারপরে হয়। ডোজটা দিলে হবে, নাহলে কোনো ওষুধে এখনো পর্যন্ত হয়নি, মানে 9 মাস বয়স থেকে ওষুধ খাওয়াচ্ছি, কোনো ওষুধেই আমার বাচ্চার কাজ হয় না। এখন বয়স 2 বছর 6? 2 বছর 6 মাস। ছোট যে অনেক, কারণ মেডিসিন আছে, নেই যে তা নয়, মেডিসিন আছে আমাদের। কিন্তু আপনি যদি বাচ্চাকে নিয়ে একবার আসতে পারেন রিপোর্টটাও নিয়ে, তাহলে এইভাবে তো এত কম বয়সে এখন ওটি করানো যাবে না, 5 বছর না হওয়া অবধি। এবং যে ওটিটা সেটা ওই সাইড দিয়ে
রাস্তা করে দেবে পটি হওয়া। তো সেইটা হওয়া মানে তার বাকি জীবনটাও তো ভাবতে হবে যে সারা জীবনটা তাহলে কি এমনিভাবেই বাচ্চাটা বড় হবে, এমনিভাবেই তার জীবনটা চালাবে, তাই না? তো আমাদের তো একটা নর্মাল রাস্তা একবার ভাবতে হবে। হ্যাঁ, আমাকে সবাই সাজেস্ট করেছিল হায়দ্রাবাদ যাওয়ার জন্য, সেই জন্য আমার মা আপনার চ্যানেলটা দেখে, এই জন্য বেশ, তো হায়দ্রাবাদ আপনি যান না। হায়দ্রাবাদ যাবার আগে যদি আপনি একবার আসতে পারতেন তাহলে একবার দেখতাম যে হ্যাঁ বাই মেডিসিন, কারণ আমরা অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করি। কারণ আমার এথিক্সে আমাদের হসপিটালে অন্তত অপারেশনের কোনো কথাবার্তা হয় না। কারণ ওই অপারেশনের যেখানে কেস থাকে সেগুলোকে কি করে মেডিসিনে করা যায় আমরা সেই চেষ্টাটা করি। তো আপনার বাচ্চার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরাও। আপনি একবার শুধু আসুন হায়দ্রাবাদ যাবার আগে, তারপর নয় হায়দ্রাবাদ যাবেন, কোনো অসুবিধা নেই। কোন জায়গাটায়? এটা দমদমে চলে আসুন। মুর্শিদাবাদ থেকে তো দমদমে আসতে পারেন, সুবিধা হবে বাই ট্রেনে এলে। আর মুর্শিদাবাদ থেকে যদি বাসে আসেন তাহলে বারাসাত আসলে সুবিধা হবে। তো আপনাকে কল করে নেবে, আমি আপনার নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ফরওয়ার্ড করছি, আপনাকে ঠিকানা বলে দেবে, গাইড করবে আপনাকে। আপনি রিপোর্টগুলো সব এক জায়গায় করবেন, যা যা রিপোর্ট করেছেন ওই রিপোর্টটা দরকার আমার, ঠিক আছে? ওর পটি হবার রাস্তাটা কি অবস্থা আছে সেটা আমার একবার দেখার আছে। কোনো ব্লকেজ, কতটা ব্লকেজ হচ্ছে অ্যানাসে, তো ওই অ্যানাসের জায়গাটা একদম কি ক্লোজ হয়ে গেছে কিনা সেটা একবার দেখার আছে। সেটা যদি ছোটোখাটো ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করে দেওয়া যায় তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। ওকে। তো আজকে কিন্তু অনেকদিন পর যেহেতু আপনাদের সামনে, আমার মনে হয় যে আজকে একটু কথা বলা যেতে পারে, গল্প তো হয়, তাই না? তো সেই জন্যই বলা। 833697 ধরে আগে। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার, আমার না শরীর ইচিং হয়। ইচিং হয়, অ্যালার্জিটা টেস্ট করান না কেন? আপনি বোধহয় এর আগেও কল করেছেন। আপনি টেস্ট না করালে আমরা কি করে বুঝবো যে আপনার শরীরে কতটা অ্যালার্জি আছে? আপনার বাড়ির কাছে যে ল্যাবরেটরি আছে ওখানে গিয়ে বলবেন IgE অ্যালার্জিটা টেস্ট করে দিতে বলেছে। এবার আমি আপনাকে হয়তো ঘরোয়া টোটকা বলবো যে ইচিং হচ্ছে নিম হলুদ খান। এখন যদি আপনার নিম পাতা অ্যালার্জি থাকে, অনেক মানুষের আছে, আমার অনেক পেশেন্টেরই আছে যে তাদের অ্যালার্জিতে বেরিয়েছে নিমে অ্যালার্জি, এবার তাকে আমি নিম পাতা খাওয়াতে পারছি না। তো এই জন্য মুশকিল হয়ে যায় কি, আপনারা বলেন আমি যে ঘরোয়া টোটকাগুলো বলবো সেগুলো বলতেও ভয় হয়, কারণ এক একটা মানুষের এক একটা অ্যালার্জি, কারোর পাকা কলায়, কারোর টমেটোয়, কারোর বেদানায়, কারোর আনারসে, তাই না? তো আপনার অ্যালার্জি কিসে আছে সেটা আপনিও জানেন আর আমিও জানি না। তো আমার মনে হয় যে টেস্টটা করে নিয়ে আরেকবার ফোন করলে আরো বেটার হতো। টেস্টটা হচ্ছে IgE অ্যালার্জি, লিখে রাখতে পারেন কোথাও, IgE অ্যালার্জি। I for India, G for Goa, E for Elephant, IgE অ্যালার্জি। ছোট্ট টেস্ট, এটা করে নিয়ে দেখবো আমরা 1000-এর বেশি আসছে কিনা। যদি 1000-এর বেশি আসে তাহলে অ্যালার্জি প্রোফাইলে যেতে হবে। তখন আমরা জানার জন্য দেখব যে পার্টিকুলার কিসের ওপর অ্যালার্জি আসছে আপনার, এখন কতটা অ্যালার্জি আছে, ভলিউমটা আমরা জানতে পারবো। কেমন? ওকে ওকে। তো এমনিভাবে কিন্তু আমরা অনেকেই টানাপোড়েনের মধ্যে আছি। হ্যাঁ, কেন টানাপোড়েন? এই জন্যই যে আমার শরীরে অ্যালার্জি হচ্ছে, আমি কোন ওষুধটা খাবো। আচ্ছা, কত মানুষের অ্যালোপ্যাথি ওষুধের উপরে অ্যালার্জি হয় সেটা জানেন? প্রচুর মানুষের আছে। তার মানে তাকে আমি যে একটা ইমার্জেন্সি মেডিসিন বলে দেবো যে এটা গিয়ে খেয়ে নিই এখন কমে যাবে, আমি সেটাও বলতে পারছি না। অ্যালার্জি এমন একটা ডিজিজ, প্রচণ্ড সাবধানভাবে ট্রিটমেন্ট করতে হয়। আমাদের যে এত ওষুধ তৈরি হয় তার মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস দিতে হয়, তার মধ্যে যদি কোনো শিকড় বাকড় বা গাছপালায় অ্যালার্জি থেকে থাকে তাহলে ওই ওষুধটা খেলে তার অ্যালার্জি বেড়ে যাবে। তার মানে আমাদের যে জন্যই অ্যালার্জি প্রোফাইলটা আমরা দেখার চেষ্টা করি। আপনারা বোঝার চেষ্টা করবেন কেন বলছি। অ্যালার্জি প্রোফাইল একটা অ্যালার্জি পেশেন্টের যদি না জানি আমরা, তাহলে কিন্তু কোনোভাবেই তার সঠিক চিকিৎসা হচ্ছে না বা হবে না। ক্লিয়ার? হ্যাঁ, কেউ আছেন ফোনে। নমস্কার। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমি এর আগে একদিন ফোন করেছিলাম, ওই যে আমার 60 বছর বয়স বলছিলাম যে আমার গায়ে স্কিনটা কুচকে যাচ্ছে। হ্যাঁ, তা আপনি কি বলেছিলেন আমি ঠিক বুঝতে পারিনি। অ্যান্টি রিঙ্কেল ক্রিম, ওই ক্রিমটা মাখতে হবে। আপনি ওটা অনলাইনে পাবেন, গুগলে টাইপ করলে আপনি পেয়ে যাবেন, আমাদের এখানেও পাবেন। তাহলে এখানে ফোন করবেন, আমাদের ইউনিটে আপনাকে পাঠিয়ে দেব। পাবো লাইনের ওপারে যে এতে পাবো? হ্যাঁ হ্যাঁ পাবেন। মানে কি নাম, ওই হনুমানজি মন্দির ওখানে গেলে পাবো? হ্যাঁ পাবেন। আচ্ছা, অ্যালোভেরাটা কি আমাকে লাগাতে বলছিলেন? অ্যালোভেরা আপনি খান ওটা সকালবেলা, আর অ্যান্টি রিঙ্কেল লাগান, আরো বেশি কাজ করবে।
ও আচ্ছা আচ্ছা, বলবো ওখানে গিয়ে বলবো স্কিনের অ্যান্টি রিঙ্কেল নাম বলবেন, তাহলেই দিয়ে দেবে আপনাকে। অ্যান্টি অ্যান্টি রিঙ্কেল। অ্যান্টি রিঙ্কেল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অনেকেরই মাঝের মধ্যে লিখতে পারেন না, ওষুধের নাম সমস্যা হয়ে যায়। কারণ একবার ওষুধের নাম শুনেই যে চট করে মাথায় নিয়ে নেব, না, শো শেষ হলে এখন দেখতে থাকি পরে লিখব, থাকবে না মাথায়। কেন? একদম নতুন নাম, মনে নাও থাকতে পারে। যদি এমন হয় আমি ওষুধের নাম বলে দিলাম বা কোনো ক্রিমের নাম বলে দিলাম, সেটা আপনি ভুলে গেছেন, তাহলে আর একটা উপায় বলে দিই। আপনি ওই আমাদের যে ফেসবুক আছে, ফেসবুকে যাবেন, সবই মায়া। ফেসবুক পেজে গিয়ে আমাদের অনুষ্ঠানগুলো রাখা থাকে, ওখান থেকে চালিয়ে আবার দেখে নিতে পারবেন। কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার মেয়ের বয়স 14 বছর, জানেন তো ডাক্তারবাবু? না, এই তো জানলাম, কি করে জানবো? হ্যাঁ, বিয়ে তারপরে ওর হচ্ছে পিরিয়ডের খুব সমস্যা হচ্ছে। তা একটা আল্ট্রাসোনোগ্রাফি করে ফেলুন। হ্যাঁ, আল্ট্রাসোনোগ্রাফি করেছি। এবার রিপোর্টটা তো আমার কাছে নিয়ে আসতে হবে, বাড়িতে রেখে দিলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে নিয়ে কারণ যাবো। হ্যাঁ, এখন ছোট বাচ্চা, এখনই তো ঠিক করে নেবেন, এখনই ওর ওভারিতে সিস্ট হবে। কারণ ফুচকার দোকানের কাছে ফুচকার কাকুকে দেখলি তো দাঁড়িয়ে পড়েছে, তো এবার সেখানে গিয়ে একবার 30টা থেকে 40টা করে ফুচকা খাবে, বন্ধুদের সঙ্গে আচার খাবে, এই সমস্ত ফাস্টফুড খাচ্ছে। এইগুলো এই বয়সী বাচ্চাদের ওভারিতে সিস্ট হয়। তো এখন ইউএসজি করা হয়ে গেছে যেহেতু, ওই রিপোর্টটা নিয়ে চলে আসুন, সমাধান হয়ে যাবে। আর তার একটা সমস্যা বলতে ওর শিরাগুলো না খুব ব্যথা করছে, জানেন তো ডাক্তারবাবু? এটা কি সমস্যা, এটা কি থেকে হচ্ছে? ওইটা কি এটা হচ্ছে? না না, ওর সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তবে কখনো কখনো হতে পারে, তলপেটে যদি ব্যথা থাকে পিরিয়ড হবার সময়, তাহলে তার মাঝের মধ্যে পায়ে ব্যথা হয়। কেন? ক্যালসিয়ামের ঘাটতি ঘটে, আয়রনের ঘাটতি হয়ে যায়, হিমোগ্লোবিনের ঘাটতি হয়ে যায়, যার ফলে একটা বাচ্চা মেয়ের অনেক সময় হাড়ে ব্যথা আসতে পারে, জয়েন্টে। তো সেই ব্যথা না ডাক্তারবাবু, বলছি শিরাগুলোর ব্যথা। আচ্ছা, শিরায় ব্যথা সে তো নার্ভ থেকে হচ্ছে, এটা নার্ভের প্রবলেম। আপনার কাছে গেলে কি সমস্যা মিটবে? তা তো বলতে পারবো না, এরকম তো কোথাও লেখা নেই বাবা। আসে এতগুলো লোক, আমি চেষ্টা করি, তাই না? আমার কাছে আসলেই যে মিটে যাবে এরকম কোথাও পোস্টার লাগানো নেই, তাই কি হয়? তাই না? আপনি আসতে পারেন, এইটুকু আমি বলতে পারি। ওকে, তাহলে আমরা কিন্তু ছোট্ট ছোট্ট করে চলতে চলতে পৌঁছাবার শুরু করছি আমরা, আর তার সাথে আপনাদের সঙ্গেও কিন্তু ডিসকাশন হতে হতেই যাচ্ছে। তাই যারা আজকে ভেবেছিলেন যে না, আজকে এবারে প্রথমবার যখন শো হবে আমরা কিন্তু ফোনটা করে নেব, ফোনটা করে নিতে পারেন আপনারা সবাই। ফোনটা করে নিলে এরকম অজানা তথ্য হয়তো আমি আপনাকে সন্ধান দিতে পারি যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে সেটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। ডাক্তারবাবু, বলছিলাম যে আমার একটু প্রবলেম বলতে চুলের প্রবলেম। বয়স কত? আমার বয়স হচ্ছে 24। 54? 54-এ তো চুলের প্রবলেম হতেই পারে। কতগুলো জামাই ষষ্ঠী খেয়ে নিলেন বলুন তো? এরপরও আপনি যদি ভাবেন যে আমার মাথায় কার্তিক ঠাকুরের মতো চুল থাকবে, সেই জমানা নেই তো এখন, এখন যুগ বদলে গেছে। আমি বলছি যে আমার এই মাঝখানে জায়গাটা চুল আছে কিন্তু পাতলা হয়ে গেছে। আচ্ছা, পাতলা মানে শিকড় এখনো রুট আছে, তাই তো? হ্যাঁ, রুট আছে। হ্যাঁ, রুট আছে যেহেতু, তাহলে কিছু করা যেতে পারে। রুট না থাকলে একদম পরিষ্কার হয়ে গেছে, তেল তেল চকচকে হয়ে গেছে, ওখানে আর কিছু করা যাবে না। না, তেল চকচকে হয় না। আপনি ওই তাহলে একটা লোশনের নাম বলে দিচ্ছি, লোশনটা অনলাইনে আনিয়ে নিতে পারেন, আমাদের চেম্বার থেকেও কালেক্ট করতে পারেন। ওটার নাম হচ্ছে হেয়ার কেয়ার লোশন। হেয়ার কেয়ার লোশন, অবশ্যই ওটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট, ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন কিন্তু। আচ্ছা, হেয়ার কেয়ার লোশন। হ্যাঁ, অবশ্যই ডক্টর সেন ব্র্যান্ড দেখে নেবেন, ওটা আমাদের নিজস্ব। ওটা রাতের বেলা শোবার 1 ঘন্টা আগে, ঠিক যেখানটা মাথার মাঝখানটায় যে ফাঁকা মতো লাগছে একটু, সেখানটায় একটু ড্রপারে করে দিয়ে দেবেন। ওটা ওয়াটার বেস, বালিশে তেল মতো লাগবে না, কোনো তেল চিপচিপে ব্যাপার না, এটা ওয়াটার বেস। দ্বিতীয় নম্বর হচ্ছে 2টো ক্যাপসুল আছে, যেটা মানে গাছের সারের কাজ করবে। কারণ চুল হচ্ছে মানুষের শরীরের গাছ, তাই না? তা সেখানে সার দিতে হয়, যত্ন নিতে হয়, গাছের গোড়া পরিষ্কার রাখতে হয়, না হলে গাছ আপনা আপনি পড়ে যায়। তো সেইটা আমাদের মানুষের শরীরের ক্ষেত্রেও। সিয়া ক্যাপসুল আছে, সিয়া, SIYA, সিয়া ক্যাপসুল। হ্যাঁ, আরেকটা হচ্ছে কেশ কাঞ্চন। কেশ কাঞ্চন? হ্যাঁ, এই দুটো ক্যাপসুল আর কেশ কাঞ্চন দুটোই ওষুধ দোকানে পাওয়া যাবে? দুটোই ওষুধের দোকানে পাওয়া যাবে। ওটা খাবার জন্য, ওটা খাবার আগে আগে, দুপুরে খাবার আগে আর রাতে খাবার আগে।
ঠিক আছে? আচ্ছা কাইন্ডলি আরেকবার আমি বলছি। এক হচ্ছে শিয়া, দুই হচ্ছে কেশ কাঞ্চন, এই দুটো লিখে রাখুন। আর লোশনটার নাম হচ্ছে হেয়ার কেয়ার লোশন, ডক্টর শেন হেয়ার কেয়ার লোশন। আর শ্যাম্পু কোনটা ব্যবহার করেন? শ্যাম্পু আমি এখন কিনছি। আমি শ্যাম্পুর নাম বলে দিচ্ছি, কোমেক্স। কোমেক্স, COMEX, কোমেক্স, EX। হ্যাঁ, এই যে কম্পোজিশনটা বলে দিলাম, আপনি পুরো ভরসা রাখতে পারেন। আপনার যে অবধি চুল আজকে অবধি পড়েছে, কালকে থেকে শুরু হলে আপনার সেইটুকু বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আর চুল অনেক লম্বা রাখবেন না। চুলের ট্রিটমেন্ট করাবার সময় চুলকে ছোট রাখতে হয়। লম্বা গাছ ঝড়ে কোন গাছগুলো আগে পড়ে যায়? লম্বা গাছগুলো। ছোট গাছগুলো যেমন ছিল ঝড়ের পরে দেখবেন ঠিক দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে বেশি লম্বা চুল তাড়াতাড়ি পড়ে যায়। ঠিক আছে? আমি ওকে। আর এক মিনিট দাঁড়ান। একটা হচ্ছে সিয়া ক্যাপসুল, হ্যাঁ, আর একটা বলেছেন কেশ কাঞ্চন, কেশ কাঞ্চন। আর হেয়ার কেয়ার লোশন, আর একটা কোমেক্স শ্যাম্পু। শ্যাম্পুটা হচ্ছে কমেট আছে। আর অয়েলটা হেয়ার কেয়ার লোশন। লোশন। থ্যাংক ইউ ডক্টর। ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ দিদি ভাই বলুন। আপনি কি ডক্টর সেন বলছেন? কোনো সন্দেহ আছে? কোনো দিক দিয়ে সন্দেহ আছে? আমাকে দেখে মনে হচ্ছে না। ঠিক আছে, আমি একটু আমার বাচ্চার বিষয়ে জানার জন্য ফোন করেছিলাম আপনাকে। বলুন। বলছি আমার বাচ্চার বয়স 3 বছর। ও না এই বর্ষা পড়ছে, এই মানে খুব সর্দি কাশিতে ভুগে। যদি একটু কিছু বলে দেন। কি আমি সমস্যাটা যে বুঝলাম না, অ্যাকচুয়ালি হয়েছেটা কি? মানে আমার বাচ্চার বয়স এই 4 বছর। হ্যাঁ, ও না এই মানে ওর একটা কমন প্রবলেমই হচ্ছে মানে সর্দি কাশিটাও লেগেই থাকে। মানে একটু বৃষ্টির আবহাওয়া হলো, শীতকাল হলো, এইরকম ঘাম হলে ঘাম বসে খুব সর্দি কাশিতে ভোগে। তো আপনি যদি একটু রেমেডি বলে দেন। আপনার কি মনে হয় যে রেমেডি খাইয়ে আপনার বাচ্চা সর্দি কাশি কমাতে পারবেন? একদমই নয়, আপনার কাছে তো দেখা। আপনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, অনেক কাফ সিরাপ খাইয়েছেন, কিন্তু কারণ আপনার বাচ্চার যে সমস্যাটা, এটা কিন্তু সর্দি কাশির সমস্যা নয়। এটাকে বলা হয় কোল্ড অ্যালার্জি। আপনার বাচ্চার কোল্ড অ্যালার্জি আছে। এই বাচ্চা গরমকালেও সর্দি কাশি হবে, শীতকালেও সর্দি কাশি হবে। হ্যাঁ, তা সুতরাং সেটা আমাদের উপর দায়িত্বটা ছাড়ুন, নিজে নিজে ডাক্তারি না করে। তো সেই জন্যই আপনার বাপের বাড়িতে অথবা আপনার শ্বশুর বাড়িতে কেউ না কেউ হাঁপানি রোগী ছিল, যার সূত্রপাতে আপনার বাচ্চার শরীরে সেটা জেনেটিক্যালি পৌঁছেছে, যার জন্য এত ছোট বয়স থেকেই ওর এই সর্দি কাশির ধাত। এবং আপনার বাচ্চা যখন বড় হবে হাঁপানি রোগীতে পরিণত হবে, 100% হাঁপানি রোগী হবে। তো আপনি কি চাইছেন বাচ্চাটা বড় হয়ে হাঁপাতে থাকুক, পকেটে ইনহেলার নিয়ে ঘুরে বেড়াক? নিশ্চয়ই নয়। তাহলে সহজ ওই ব্যাপারে যেটা আপনি ভাবছিলেন, আমি একটু বাসক পাতার সিরাপ বলে দিলেই তো আপনার কাজ মিটে যেত। হতো কি? তাতে কোনো রেজাল্ট হতো না। ওই রেজাল্টটা হবে না কেন? আপনার বাচ্চার লাংসের ভেতরে, বুকের ভেতরে অ্যালার্জি জমা আছে, ওই অ্যালার্জিটাকে বের করতে হবে। তার জন্য আপনাকে ভিডিও কলিং এ অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সেটা তো আর একটা ওষুধ নয়, বেশ কয়েকটা ওষুধ। হাওড়া শ্যামপুরে আছে, ওই চেম্বারে দেখা করে নিতে পারেন। বাগনান থেকে ভিতরে 30 কিলোমিটার ভিতরে হাওড়া শ্যামপুর, ওখানে আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, স্যার আপনারা ওই পশ্চিম মেদিনীপুরের কোন জায়গায় বসে একটু বলতে পারলে ভালো হতো। কোথায়? শিশিরকুঞ্জ মানে বারাসাতেরটা না দমদমেরটা? না, পশ্চিম মেদিনীপুরের পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা কালিকাপুর, চন্দ্রকোনা কালিকাপুর। ওই তো নিচে টিভির নিচে দিয়ে যাচ্ছে, দেখুন ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে, চন্দ্রকোনার ফোন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, ওখান থেকে নোট করে আপনি কথা বলতে পারেন। চন্দ্রকোনা কালিকাপুর। পশ্চিম মেদিনীপুরে বললাম, পশ্চিম মেদিনীপুরে। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি সম্পাদিত দেখতেছি ডক্টর আরএন সেনের। তো বলছিলাম স্যার, ওই গলাতে আঁচিল হচ্ছে, এই যে ব্যাপারে একটু কথা বলবো। বয়স কত? 46। ওয়াট স্ক্যালিং বলে একটা লোশন পাওয়া যায়, ওয়াট স্ক্যালিং, ছোট্ট লোশন, এইটুকু একটা শিশি। আগেকারের দিনে যে ইঞ্জেকশনের শিশি হতো যেরকম, ওয়াট স্ক্যালিং, WARTSCALING। এই লোশনটা ওই
তুলো কাঠি করে নিয়ে একটু রাত্রেবেলা শোবার সময় আঁচিলের জায়গাগুলোয় লাগিয়ে দেবেন, ওয়ার্ড স্ক্যালিং। আর না হলে আপনার যদি ফোনে রেকর্ডিং মোড থাকে ওটা অন করুন, আমি আবার নামটা বলে দিচ্ছি, আপনার ফোনের মধ্যেই রয়ে যাবে। অন করেছেন? ওয়ার্ড স্ক্যালিং, WARTSCALING, এই নামটা যদি আপনি গুগলে টাইপ করেন এখনই দেখাবে। না তো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। সাইড এফেক্ট হবে না স্যার? না, এর কোনো সাইড এফেক্ট নেই, কারণ ওখানে নোক বা সেফটি পিন বা কোনো আঁচড় লেগে গেলে তাহলে সাইড এফেক্ট হয়ে যেতে পারে। ওই জন্য তুলোকাঠি করে লাগাবেন, যেটা কানে দেয় তুলোকাঠি কিনতে পাওয়া যায়, সেই তুলোকাঠি করে লাগাবেন রাত্রেবেলা শোবার এই আধা ঘন্টা আগে। ওকে, তাহলে আমরা কিন্তু আজকে সুন্দর একটা প্রেজেন্টেশন নিয়ে বসেছিলাম, কিন্তু যেহেতু এই এতদিন গ্যাপিং গেছে আপনাদের সঙ্গে কথা হয়নি, তাই আজকে কিন্তু দম ফেলার টাইম নেই। তো চলতে থাকুক, কোনো অসুবিধা নেই, আপনাদের জন্যই আমার আশা। তো আশা মানে হোক, কথা হোক, কোনো অসুবিধা নেই। নমস্কার, বলুন। ডক্টর, আমি আমার মেয়ের 10 বছর বয়স। আচ্ছা, মাথায় না প্রচন্ড পরিমাণে উকুন হয়েছে। হ্যাঁ, কর্পূর তেল লাগাচ্ছি, তারপরে আপনার সেদিনকে মেডিকেল দিয়েছি, কিছুতেই যাচ্ছে না। আপনি নিচের একটা নাম্বার নোট করে রাখুন, দেখুন ওখানে দুটো পরপর বড় বড় নাম্বার দেওয়া আছে, ওই দুটোর যে কোনো একটি নাম্বার নোট করে নিন। ওইটাতে ফোন করে বলবেন যে এখানে যে তেল নয়, এখানে একটা মিক্সচার পাওয়া যায়, ওটা আমি নিজেই তৈরি করে দিই। ওইটা এবার প্রসিডিওরটা বলে রাখি আপনাকে, ওইটা অনেকটা তেলের মতনই দেখতে হবে, কারণ ওর মধ্যে তেল দেওয়া আছে যেহেতু। ওইটা মাথায় মাখার পর অন্তত আধা ঘন্টা রেখে দিতে বলবেন, তারপর চিরুনি দিয়ে আঁচড়াতে থাকবেন, এবং তার সাথে একটা শ্যাম্পুও দেবে, ঠিক আছে? ওই শ্যাম্পুটা দিয়ে স্নান করবে আবার পরের দিন। এরকম 5-6 দিন দেওয়ার পর একদম দেখবেন মাথা পুরো ক্লিন, আর দ্বিতীয়বার আসছে না, ঠিক আছে? নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। কেন আপনার বাড়ির লোককে জিজ্ঞেস করবেন তো, আমরা কি করে বলবো বলুন তো? আপনি বাড়িতে রান্না বান্না করে খাচ্ছেন, কি আপনার মেনু কার্ড থাকে সেটা তো আপনি বলতে পারবেন। আপনার চুল সাদা হয়ে যাচ্ছে, সেটা তো আপনার খাদ্য তালিকা কেমন তার উপর ডিপেন্ড করছে, তাই না? বয়স কত? বয়স বয়সটা কত? এ কানে শোনে না, কানে না শুনতে পেলে আমি বলবো ওটা কাকে। না না, কাকে বলবো আমাকে বোঝান। আপনি আপনার মতো বলে গেলেন, এবার সেটা শুনতে হবে তো উত্তরটা। তো যদি কানে শুনতে না পান, কালা থাকেন, আমি কাকে বলবো? বোঝা গেছে কেসটা? টিভিতে শুনতে থাকুন, বলে দিচ্ছি। নমস্কার, হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন। আপনি ফোন করেছেন কেন সেটা বলুন। লাইভ টিভি চ্যানেল ওসব বাদ দিয়ে দিন, ফোনে কি জানতে চাইছেন সেটা বলুন। আমার মায়ের হাতের পা পর্যন্ত, পায়ের নিচে পর্যন্ত পাটা একটু ফুলেছে। কিডনি টেস্ট করিয়েছেন? কিডনির ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড টেস্ট হয়েছে? আগে টেস্ট করা হয়েছিল, ওটা ওই আগের কথা নয়, এখন কারেন্ট। আগামী কালকেই সকালবেলা করাবেন। কি কি সেটা শুনে নিন। ক্রিয়েটিনাইন করাবেন, ইউরিয়া করাবেন, ইউরিক অ্যাসিড করাবেন, তার সাথে পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম, এই 5টা ব্লাড টেস্ট একই গ্রুপের টেস্ট, একই গ্রুপের। এই 5টা টেস্ট করিয়ে নিয়ে তারপর আমাকে ফোন করবেন, কেমন? হ্যাঁ, ক্রিয়েটিনাইন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম, ঠিক আছে? এই টেস্টটা করিয়ে নিয়ে আমাকে ফোন করে জানাবেন, বা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে রিপোর্টগুলো পাঠিয়ে তারপর সমস্যাটা লিখবেন, পা ফুলে যাচ্ছে, তাহলে আমি বুঝে যাব যে কেন রিপোর্টগুলো পাঠিয়েছে। তাহলে সেই অনুযায়ী সলিউশন আমি হোয়াটসঅ্যাপেই দিয়ে দেবো, আপনি শুধু আমাকে রিপোর্টটা করে পাঠান, বাকি আমি দেখে নিচ্ছি। ওকে,
হ্যাঁ, এই নাম্বারটা রেখে দেবেন। আচ্ছা, যারা কল করছেন বা কলে পাচ্ছেন না তারা বাকি নাম্বারগুলোতে ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও 2টো নাম্বার দিয়ে রেখেছি আমার। তো এখন কলে কে আছেন? নমস্কার। হ্যালো, বলছি আবার লজ্জা করে, বলুন। যে হেয়ার গ্রোথ কম, তার জন্য কি করবো? কি কম? হেয়ার গ্রোথ। হেয়ার গ্রোথ কম, তার জন্য ট্যাবলেট খাবেন, শিয়া আর কেশ কাঞ্চন। শিয়া এবং কেশ কাঞ্চন দুটো বললে একটা শুনতে পান কেন? দুটো ট্যাবলেটের নাম বলছি তো, শিয়া এবং কেশ কাঞ্চন দুটো। খাবার আগে আগে, দুপুরে খাবার আগে, রাতে খাবার আগে। কিন্তু বাকি আপনি কি তেল, সাবান ইত্যাদি ইউজ করেন, সেটা শ্যাম্পু এগুলো কি ইউজ করেন সেটাও জানার দরকার হয়। তো বাকিগুলো আবার ভিডিও কলিংয়ে কথা হবে। এখন শিয়া আর কেশ কাঞ্চন ক্যাপসুলটা আনিয়ে নিন, দিনে 2বার করে খেতে থাকুন খাবার আগে আগে। চলে আসতে পারেন আজকের 8336973024-এ। হ্যাঁ, অনেকদিন কথা হয়নি, আজকে টক শো আপনাদের সাথে আমি ডক্টর এস কে সেন। নমস্কার, কেউ আছেন কলে? আমি চাকদা থেকে বলছি। বলুন। আমার বাড়ি এক দাদা। হ্যাঁ, তো হ্যালো। হ্যাঁ, বাড়ির দাদা অবধি শুনেছি, তারপর? তো ওনার তো না খুব শরীর খারাপ, তো আমি অনেক টেস্ট করিয়েছি, তো করিয়ে ডাক্তারবাবু অনেক রিপোর্ট দেখে বলছে কি ওনার বলে স্টমাকে ক্যান্সার হয়েছে। হ্যাঁ, আর এতে না জল জমে যাচ্ছে বারবার, মানে জল বের করতে হচ্ছে 2 দিন পর পর। হ্যালো, নেশা করতো? হ্যাঁ, নেশা করতো কোনো? নেশা করতে বলতে কি উনি ওই বিড়ি সিগারেট খেতে, এখন নেশা করতে কিনা জানি না, এটা আজকে 1-1.5 মাস হচ্ছে। হ্যাঁ, তো উনি ওই বলছে স্টমাকে ক্যান্সারের যে রিপোর্ট পুরো বাইসি করানো হয়েছে অনেক কিছু। আমায় কি করতে হবে? আমরা কি মঙ্গল গ্রহের এলিয়েন্স? বুঝি না, মাথায় ঢোকেনি এখনো 24 বছরে। নমস্কার। লিভার সিরোসিস হয়ে গেছে ওনার, ক্যান্সার পরের কথা, লিভার সিরোসিস হয়ে গেছে। লিভার সিরোসিস ক্যান্সার নয়। তো যে ডাক্তার আপনাকে বলেছে ক্যান্সার, উনি কি বায়োপসি রিপোর্ট দেখে বলছেন না দেখে বলছেন? পেটে যে জল জমে যাচ্ছে এবং পেটে জল বারবার বের করতে হচ্ছে, ওটা লিভার সিরোসিস। লিভার সিরোসিসের ট্রিটমেন্ট করার, ক্যান্সারের নয়। হ্যাঁ, কেউ আছেন ফোনে, বলুন। হ্যালো, বলুন। আমি পশ্চিম ডিস্ট্রিক্ট মেদিনীপুর থেকে বলছি। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার শাশুড়ি মার মানে ইউট্রাসটা ইউট্রাসের প্রবলেম হয়েছিল, ইউট্রাসে বেরিয়ে গেছিল বলে অপারেশন করেছেন। তো ইউট্রাসের অপারেশন করার পর অনবরত ইউরিন ইনফেকশন হয়েই চলেছে। ইউরিন ইনফেকশন মানে অপারেশনের পরে ইউরিন ইনফেকশন এখনো অব্দি কমছে না, আর পায়খানা প্রায় হচ্ছেই না, যখন হচ্ছে তখন রক্ত আম পড়ছে। কেস চেম্বারে নিয়ে আসতে হবে বাবা, এখান থেকে বসে কিছু করার নেই আমার, ঠিক আছে? না হলে হবে না, রক্ষা করতে পারবে না, কারণ অপারেশন করে কাল ঘটিয়ে দিয়েছ, এবার আর সামলাতে পারবে না। এবারে কিন্তু আস্তে আস্তে কেসটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে এবং যাবেও। তাই ভালো কোনো ঠিকঠাক ডক্টর দেখাও। হই হই করে শুধু কেটে কুটে অপারেশন করে ফেললেই হয় না। এই জন্য বারবার বলি, অপারেশন প্রচুর ইচ্ছা। কেন? স্বাস্থ্যসাথী কার্ডে হয়ে যাবে ফ্রিতে লোকে যে বাঙালি বিষ খায়, এটা আপনাদের দিকে ঠিক বোঝা যায়। অপারেশনটা তো করে ফেললেন, আমি যে বারবার বলি হোয়াট দ্য নেক্সট আফটার অপারেশন। এই যে অপারেশনের পরে যে ঝামেলাটা এত মাস ধরে ভুগছেন, যে অপারেশন করেছিল যে ডাক্তার, তিনি এখনো বেঁচে আছে, তার কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে বলুন তো যে এটা তো আপনি বলে দেননি যে অপারেশন করার পর এই সমস্যাটা হয়ে দাঁড়াবে, বলেছিল কি? বলেনি তো। তাহলে এই জন্যই বারণ করা হয় যে অপারেশনের জন্য হুটোপাটি না করে একটু ঠান্ডা মাথা রেখে আরও কয়েকটা ডক্টরের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। ক্লিয়ার? তাই এই ভুলগুলো বারবার করবেন না, ভুল করলে আপনাদেরই মাসুল দিতে হবে, আমার তো কিছু যায় আসবে না, না? তো সেই জন্যই আপনাদের বারবার বলা যে অপারেশন কেন?
অপারেশন ছাড়া কি আর কোনো রাস্তা আছে ডাক্তারবাবু? অপারেশন ছাড়া মেডিসিন দিয়ে কি কতটা আটকে রাখা যেতে পারে বা ভালো করা যেতে পারে? দুম করে অপারেশন কেন, তাই না? এই ব্যাপারগুলো ঘটে যাওয়ার পর তারপর কাদের ভুগতে হয়? আপনাদের। আপনি এবার এই সমস্যাটা বন্ধ করে দেখান দেখি, যে সমস্যাটা বললেন আপনি অপারেশনের পরে। যে জন্যই আমি অপারেশনের পক্ষপাতী নই, ডেড এগেনস্ট অপারেশনে। তাতে রুগী দেখতে না হোক, প্রচুর রুগী আছে যারা অপারেশন করতে চায় না, আমি তাদের জন্য ডাক্তারি করব। তবু যারা অপারেশন করতে চাইছেন একদম খবরদার, আমাদের ইউনিটে নয়, আপনাদের জন্য অন্য নার্সিংহোম হসপিটাল খোলা আছে, গিয়ে অপারেশন করে নিন। এখানে নয়, এখানে কোনো অপারেশনের কথা হবে না। ইট ইজ লাইক দ্যাট। কারণ এই অপারেশন করার পর তারপর যে রুগীটার ঝামেলাটা হয়ে যায়, যে অসুবিধা হয়ে যায় সারা জীবনের জন্য, সেটাকে রোধ করবে কে? কোন ডাক্তার? তার জন্য কি আবার একবার হসপিটালে ভর্তি হতে হবে, আবার কয়েক লাখ টাকা খরচা করতে হবে? না, মানুষকে তাহলে আপনারা পেয়েছেনটা কি? রেকারিং সিস্টেমে ডাকাতি কেন? তাহলে যে ডাক্তার অপারেশন করছে তিনি ওই অপারেশন অবধি তার বিদ্যা আছে, তারপরে কি ঘটবে সেটা সে জানে না? না না, নিশ্চয়ই সত্যি কি তিনি জানতেন না যে এরকম একটা দুর্ঘটনা আবার অপারেশনের পর ঘটতে পারে? তিনি জানতেন, হাড়ে হাড়ে জানতেন, আপনাদের জানানো হয়নি। কারণ এখন তো ডাক্তারি নয়, ছিপ ফেলা। ডাক্তারের চেম্বার খোলা মানে এখন ছিপ ফেলা। বড়শিতে কখন গেঁথে যাবে কে তুলে নাও, খালি ফাতনার দিকে তাকিয়ে বসে থাকা, তাই তো? আমাদের ইউনিটে হয় না, আগামী দিনেও হবে না। অপারেশন এখানে কথা হবে না, আমার অন্য হসপিটালে যান, আসতে হবে না এখানে, রাইট? আচ্ছা, কেউ আছেন বোধহয় কলে। নমস্কার। হ্যালো ডাক্তার, আপনি ফোন করলাম তো, আপনি তো কেটে দিলেন। আপনার ওইখানে নিয়ে যাবো কি? হ্যাঁ, রিপোর্টগুলো সঙ্গে নিয়ে, কারণ সিরোসিস হয়ে গেছে। আমি বলে দিলাম তো যে আপনার রোগীর লিভার সিরোসিস, ওটা ক্যান্সার নয়, সিরোসিস। রিপোর্টগুলো ডাক্তার দেখে করতে বলেছে, করার পর দেখে বলছে কি স্টমাকে ক্যান্সার, এইসব বলছি আর কি। স্টমাক ক্যান্সার, স্টমাকের যে সিটি স্ক্যানটা হয়েছে, ওই সিটি স্ক্যান রিপোর্টটা নিয়ে আসতে হবে। আর মানে পেটে মানে প্রচুর জল পেট করছে। হ্যাঁ, জল জমে যাচ্ছে যখন, এটা লিভার সিরোসিস অলরেডি হয়ে আছে। এবার বাকি রিপোর্টগুলো দেখতে হবে আর কি কি হয়ে আছে। ওকে, নমস্কার, বলুন। হ্যাঁ ডক্টর বাবু নমস্কার। নমস্কার। দক্ষিণ থেকে গীতা সরকার বলছি স্যার। এখন তো লাইভ চলছে, আমি আপনার সাথে একটু কথা, আমি আপনাকে ভিডিও কলিং এ দেখিয়েছিলাম স্যার। বলুন। আমি আপনার সাথে একটু লাইভে, এখনো লাইভ চলছে, আমি একটু অন্য সময় আপনার সাথে একটু কথা বলতে চাই এই আমার ওষুধটার ব্যাপার নিয়েই। হ্যাঁ, তো কখন আমি আপনাকে কল করব? আমাদের বিকেলবেলায় করবেন, যখন অনলাইন হয়। যখন ভিডিও কলিং হয় তখন কথা বলা যায় হ্যাঁ, আপনার সাথে? নিশ্চয়ই কথা বলা যাবে, কেন যাবে না? আমার নাম্বার দেওয়া আছে তো আপনাকে, আপনার প্রেসক্রিপশনে আমার ডাইরেক্ট নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কথা বলবেন। আমার যে পার্সোনাল নাম্বার থাকে সেই নাম্বারটায় আপনি কল করবেন, তাহলেই হবে। একশো আছে ওইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি কালকে বিকেলে কথা বলবো। ঠিক 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 আছে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, হুম, আমি পূর্ব মেদিনীপুর জেলা থেকে বলছি। বলুন। বলছি ডাক্তারবাবু, আমার মানে দুটো সমস্যা। আমার গলায়, আপনি একজন পেশেন্টকে দেখলাম আঁচিল সম্পর্কে, আমারও গোটা গলায় আর হাতে খুব আঁচিল হয়ে গেছে। আমি কি করব বলুন তো? পুরো ভর্তি, আবার কি করি বলুন তো? খুব কষ্ট হয় মাঝে মাঝে গরমে। না না, ওই পেশেন্টটাকে কি বললাম, আপনি কি শুনলেন? ওই পেশেন্টটাকে কি তার নাম বলছিলেন কি? গেছে, কেটে গেছে, আরেকবার করবেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি সুকুমার খাতুয়া বলছি পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বয়স 68। আমার এই হাঁটুর একটু প্রবলেম হচ্ছে। জয়েন্টেক্স নামে একটা ট্যাবলেট আছে, ওটা কিনে খাবেন। আপনার কি ট্যাবলেট বললেন? জয়েন্টেক্স। হ্যাঁ, আমার হাঁটু। ওষুধের নাম বলে দিয়েছি, তারপরেও আবার হাঁটুতে ব্যথা হবে কেন?
ওষুধের নামটা শুনুন এবং কাগজে কথাও লিখে রাখুন। আমি তো শুধু এক কান দিয়ে ঢোকাবার জন্য আর এক কান দিয়ে বের করে দেওয়ার জন্য বলছি না। ওষুধ যেটা নাম বলছি, ওষুধটার নাম কাগজ পেন নিয়ে লিখে নিন, ঠিক আছে? তাহলে হবে, নাহলে পরে দোকানে গিয়ে বলবেন কি করে ওষুধের নামটা? কিনতে হবে তো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে ওই আমার একজন মানে মাসি আছেন, হ্যাঁ, ওনার এমনিতে প্যারালিসিস হয়েছিল, মানে স্ট্রোক হয়েছিল, মানে একটু উইকনেস ছিল। তা রিসেন্টলি কি হচ্ছে, ওনার হঠাৎ করে মুখে সামনেটা আর কি একটু থুতু মতো জড়িয়ে যাচ্ছে, মানে মানে এমনি সব ঠিক আছে, কথাবার্তা বলতে পারেন, হাঁটাচলাও মোটামুটি করতে পারেন, সবই করেন, কিন্তু মুখের সামনে না সবসময় যেন মনে হচ্ছে কিছুটা আঠা আঠা মতো আটকে আছে। বেশ, তো চেম্বারে নিয়ে চলে আসুন একবার, তাহলেই তো। হ্যাঁ, কি বলুন? চেম্বারে একবার নিয়ে চলে আসুন ভালো দিন দেখে। ভালো দিন থেকে মানে কবে যাবো বলুন? আমাদের যেদিন যেদিন যেখানে যেখানে ডেট আছে ওই জন্য নিচের নাম্বারে একটু কল করে নিন। একটু মুশকিল আর কি, ওনাকে চেম্বারে নিয়ে যাওয়াটা একটু মুশকিল। তাহলে আপনারা আসবেন। আচ্ছা, তাহলে ওনার কাউকে বলবো গিয়ে দেখা করতে? হুম, ও আচ্ছা, ঠিক আছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, আমার বাম পায়ে মানে গোড়ালির নিচে তলায় হুম ব্যথা। হুম কি করা যাবে, কি করতে পারি? ডাক্তার দেখাতে পারেন, ওষুধ খেতে পারেন, ভালো হয়ে যেতে পারে। সেটা কোন ডাক্তারকে দেখাবো? আপনার এলাকায় যদি কোনো আয়ুর্বেদিক ডক্টর থাকে, কারণ আয়ুর্বেদিক ডক্টর তো সব জায়গায় পাওয়া যায় না, তবু আছে এখন এখন প্রচুর জায়গাতেই। আপনার বাড়ি কোথায়, কোন দিকে? মুর্শিদাবাদ। হ্যাঁ, মুর্শিদাবাদে প্রচুর আয়ুর্বেদিক ডক্টর আছে আমাদের। আপনি গিয়ে ওখানে যদি এমনি দোকানও থাকে আয়ুর্বেদিক ওষুধের, গিয়ে বলবেন যে লাক্ষা গুগ্গুল আর বাত কুলান্তক, লাক্ষা গুগ্গুল বাত কুলান্তক দুটো ট্যাবলেটের নাম বললাম। আপনি ডক্টর যদি না পান তো ডাইরেক্ট দোকান থেকেও এটা গিয়ে কিনে আনতে পারেন। মুর্শিদাবাদে প্রচুর আয়ুর্বেদিক দোকানও আছে, কারণ আমাদের কলকাতার অনেকগুলো ডক্টর যায় মুর্শিদাবাদে, আমারই শুধু যাওয়া হয়নি। তো আপনি দুটো ট্যাবলেট কিনে আনতে পারেন, একটার নাম হচ্ছে লাক্ষা গুগ্গুল, দ্বিতীয়টা হচ্ছে বাত কুলান্তক। তাহলে আপনার সমস্যা মোটামুটি সমাধান। কিন্তু মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢ্যাঁড়স খাওয়া বন্ধ করতে হবে, নাহলে সারাতে পারবেন না। বিলেত ফেরত ডাক্তার আসলেও আপনার ব্যথা কমবে না যদি এই খাবারগুলো পেটে যায়। মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢ্যাঁড়স। চলো, নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি কি, আমার একটা বগলে টিউমার হয়েছে। বগলে টিউমার হয়েছে, আমি কোনো ডাক্তারকে দেখাইনি এখনো। তাহলে আমাকে দিয়ে উদ্বোধন করে দিন, আমাকে দেখিয়ে নিন, তাহলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাকে দিয়ে দেখিয়ে নিন, আমি প্রথম শুরু করি। চলে আসবেন চেম্বারে একদিন, নাহলে ওটা আস্তে আস্তে বড় হবে। নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। আমি বলছি আমার মুখে না খুব মানে মাসলের দাগ। কি বলে? মুখে? আমার মুখে খুব মাসলের দাগ। কিসের দাগ বোঝা গেল না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। তুমি তো টিভির ভেতর ঢুকে বসে আছে, তো টিভি থেকে একটু বাইরে এসো বাবা, টিভি থেকে একটু বাইরে বেরিয়ে বলুন, টিভির ভেতর নয়। হ্যাঁ একটু বাইরে আসুন, বাইরে। সে গ্যাসের সমস্যা পরে দেখা যাবে, আগে টিভির ঘর থেকে বাইরে, নাহলে শোনা যাবে না। হ্যাঁ এবার বলো। স্যার আমার পেটটা সবসময় ফেপে থাকে, আমি এন্ডোস্কোপও করেছি, আল্ট্রাসাউন্ডও করেছি স্যার, কোনো রকম ফল্ট আসছে না, কিন্তু আমি ভালো নেই, মানে সবসময় পেটটা ফেপে আছে, অটোমেটিক ঢেকুর উঠতেই থাকে, কিছু খেলেই ঢেকুর উঠতেই থাকে। গো গ্যাস নামে একটা পাউডার পাওয়া যায়, গো গ্যাস পাউডারটা সকালবেলা উঠে ঠান্ডা জলে 1 চামচ, রাত্রেবেলা গরম জলে 1 চামচ। পাউডারটার নাম হচ্ছে গো গ্যাস।
স্যার সে তো আছে, কিন্তু আপনি আপনাকে একটু দেখাতে চাই, আমি গুপ্তিপাড়া থেকে বলছি স্যার। তাহলে নিচের ওই নাম্বারে ফোন করে একটুখানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। দেখুন নিচে দুটো নাম্বার দেওয়া আছে, দুটোর যে কোনো একটাতে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন আপনার সুবিধা মতো ডেট। ওকে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তার বলুন। সেন। বলুন। আমি হ্যাঁ বাপা চাপায়, কি করবো ওটা? তাহলে আমরা ডান পা চাপানোর অবধি ওয়েট করবো, অপেক্ষা। বয়স কত এখন? এখন বয়স আমার হলো 48। 48। বাড়ি কোথায়? মানে কুচবিহার, এই জন্যই তো কুচবিহার। আমার যে শিলিগুড়ি চেম্বার আছে, আপনি তো ওখান থেকে আসতে পারবেন, নিশ্চয়ই আসতে পারবেন। তবু আপনাকে এখন বর্তমানের জন্য আমি ওষুধের নাম বলে দিচ্ছি, যে লাক্ষাদি গুগ্গুল, একটুখানি আগেই বললাম আমি, লাক্ষাদি গুগ্গুল, তার সঙ্গে জয়েন্টেক্স নিতে পারেন, অথবা বাত গজাঙ্কুশ বটিকা নিতে পারেন। কিন্তু এগুলো লিখতে হবে, এগুলো সব সংস্কৃত নাম, কঠিন কঠিন নাম, কিন্তু এই নামেই ওষুধগুলো মার্কেটে পাওয়া যায় ওষুধের দোকানে। তো আপনি আমাদের টিভি থেকে নোট করতে না পারলে ফেসবুকে গিয়ে আপনি নোট করতে পারেন, ওখানে গিয়ে এই অনুষ্ঠানটা থাকবে, ওখান থেকে স্লো করে চালিয়ে আপনি বারবার রিপিট করে লিখে নিতে পারেন। আমি ওষুধের নামটা আবার রিপিট করে দিচ্ছি। যদি জয়েন্টেক্স পাওয়া যায় তাহলে জয়েন্টেক্স নিতে পারেন, যদি লাক্ষাদি গুগ্গুল পাওয়া যায় নিতে পারেন, অথবা বাত গজাঙ্কুশ বটিকা। এই ধরনের বাতের পেন, জয়েন্ট পেন, এগুলোর জন্য মারাত্মক কাজ করে, কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। পিওর ক্লাসিক আয়ুর্বেদ, ওটা যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, হুম কিন্তু হাতে একটা খুব বড় দাগ হয়ে গিয়েছিল। সেটা সবই সেরে গেছে, কিন্তু একটা জায়গায় সাদা মতো হয়ে গেছে। হুম মানে সেটি যেমন দাগ হয় ঠিক সেরকম। হুম হুম। সেটা ঠিক হচ্ছে না, মানে যেরকম নর্মাল স্কিনের কালার সেটা আসছে না। চেষ্টা করে দেখা যেতে পারে, হবেই যে তার কোনো অ্যাসুরেন্স দিচ্ছি না আমি, চেষ্টা করে দেখা যেতে পারে। মেলাপ্রো বলে একটি ক্রিম পাওয়া যায়, মেলাপ্রো, লিখে রাখুন, মেলাপ্রো নামে একটি ক্রিম, ওটাকে চামচে গরম করে লাগাবেন, ওখানে বডির কালার আসলেও এসে যেতে পারে। কারণ এটা তো সেটি নয়, ওই পুড়ে যাওয়ার পর যেরকম সাদা রয়ে যায়, কোনো কোনো মানুষের সাদা অংশতে রয়ে যায়, এটা সেই রকম। তো এই ক্রিমটা বাজারে অ্যাভেলেবেল, মেলাপ্রো, MELAPRO ক্রিম। হ্যাঁ নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, হুম আমার মুখে না খুব কালো মেছে দাদা, এর জন্য একটু উপকার বললে খুব ভালো হয়। আপনারা কোলেজমা কেয়ার নামে যে ক্রিমটা পাওয়া যায়, কিনে নেবেন বাজার থেকে, কোলেজমা কেয়ার, কেমন? আর সকালবেলা উঠে লাউ আর কাঁচা হলুদ বেটে নিয়ে মেচে তার উপর লাগাবেন, প্রতিদিন অন্তত ঘন্টা দুয়েক করে থাকবে। লাউয়ের ভেতরে যে সাদা অংশ, তার সাথে কাঁচা হলুদ। নমস্কার, হ্যাঁ আমি একটু ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ বলছি যে আমার শাশুড়ি মানে প্রচন্ড গ্যাস অম্বলে ভোগে, তাহলে কি করা যায় একটু যদি বলেন। ডাক্তার দেখাবেন। হ্যাঁ মানে এমনি অ্যাসিডের ওষুধ তো খাই, মানে যাই খাই তাতেই অ্যাসিড হয়ে যায়। তা ওরম খাবার দিচ্ছেন কেন বৌমা হয়ে? এ কি কথা? ডাক্তার তো মানে অনেক জায়গায় দেখি যে আল্ট্রাসাউন্ড। তাহলে আমি যখন বাকি আছে আমাকেও দেখিয়ে নিতে হবে, তাহলেই তো হবে। ঠিক আছে, আমি বাদ যাবো কেন? দেখানো যাবে? হ্যাঁ ভিডিও কলে নিয়ে গিয়ে দেখানো যাবে আপনাকে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আরে আমি যে দেখো আরেকটা ব্যাপারে আপনাকে কথা জিজ্ঞাসা করতে চাই। হুম, বলছি যে আমার ইউটেরাসে মানে টিউমারের সিস্ট মানে ধরা পড়েছে। ওটার আল্ট্রাসোনোগ্রাফিটা লাগবে। আচ্ছা, অনেক যদি বড় না হয়ে যায়, যদি আচ্ছা 10 সেন্টিমিটারের ওপরে যদি বড় না হয়ে যায়, তাহলে বাই মেডিসিন রিডিউস করা যাবে। যদি 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটারের উপরে হয়ে যায়, তাহলে ওটি করে নেবেন। অনেক বড় হয়ে গেছে, তাহলে কি ওটা কি ওষুধে তাহলে ভালো হবে না তাহলে? সেটা কত বড় হয়েছে না দেখে বলবো কি করে। আচ্ছা, আর বলছি খাওয়া দাওয়ার কি কোনো নিয়ম আছে? প্রচুর। কোনো প্রচুর প্রচুর নিয়ম তো মানতেই হবে। সেগুলো খাওয়া যেদিন দাওয়া আসবেন আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে, সে তো প্রেসক্রিপশনে লিখে দেবই। তো তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচে একবার কল করে নিন, ওখানে দেখুন ওই দুটি নাম্বার। মানে যতক্ষণ না যেতে পারছি, খাওয়া দাওয়ার নিয়মটা যদি একটু বলেন। আমাদের সারা জীবনও খাওয়া দাওয়া, বাঙালির খাওয়া দাওয়া
আপনি জামা ষষ্ঠীর আগে কল করেননি কেন? যা খাওয়া দাওয়া তো ষষ্ঠীতে চলে গেছে। তো বাঙালির খাওয়া দাওয়া বন্ধ করানো যাবে না। কয়েকটা খাবার, টক জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকুন, এখন ফাস্টফুড থেকে দূরে থাকুন, এটা তো লেখা থাকবেই। এরপর আরও অনেক আছে, সেগুলো কয়েকটা লিখে দেবো আবার। আচ্ছা, টক জাতীয় আর fast টক food, একদম খাওয়া যাবে না, কোনোভাবেই টক খাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। হ্যালো বলুন। স্যার, বলছি ওই ফ্যাটি লিভার, স্যার ঘরোয়া কিছু বলে দিন না। ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার পৃথিবীর 90% লোকের আছে। কি হয়েছে তাতে? স্যার পেটে যন্ত্রণা করে কিছু খেলে, তা কি একটু মানে ঘরোয়া কিছু বলে দিন না। হবে না, পেটে যন্ত্রণার কেস আছে, আগে সেটা জানতে হবে তো। আপনার রিপোর্টটাও তো করতে হবে। আপনি সব ফ্রিতে কি করে হবে? আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা করিয়ে দেখুন আপনার পেটে যন্ত্রণা হচ্ছে কেন। হ্যাঁ হ্যাঁ, ওই আল্ট্রাসোনোগ্রাফিটাই করেছি। হ্যাঁ, ওই রিপোর্টটা পাঠান। ঘরোয়া কিছু বলে দিন না স্যার। আপনাকে কি আমায় দেখে মনে হচ্ছে যে আমি পুরো ধর্মশালা খুলে বসে আছি? আপনি রিপোর্টটা করিয়েছেন, রিপোর্টটাও পাঠাবেন না, রিপোর্টটা না দেখে আপনাকে বলে দেবো ঘরোয়া টোটকা। আচ্ছা, আম পাতা, জাম পাতা, কলা পাতা সব বলে দেবো, আপনি খেয়ে নেবেন। তাতে যদি আবার বিগড়ে যায়, রিপোর্টটা যখন করেছেন সত্যি, তাহলে তো সেটা পাঠাবেন। না দেখে কি করে একটা মানুষের পেটের যন্ত্রণা বুঝবো আমি? বলা যায়? একটা মানুষের পেটের যন্ত্রণার 9খানা কারণ থাকে, আপনার কোনটা? তাহলে আপনি নিজে বলুন কোন কারণে যন্ত্রণা হচ্ছে, তাহলে আপনাকে ঘরোয়া টোটকা বলা যেতে পারে। ফ্যাটি লিভার হয়েছে। লিভারের জন্যই যে যন্ত্রণা হচ্ছে কি করে বুঝবো? লিভারের জন্য তো ফ্যাটি লিভার হলে যন্ত্রণা হয় না, কারোর হয়নি আজ অবধি লিভারের যন্ত্রণা। ফ্যাটি লিভার হলে লিভারে একটু চর্বি জমা, তার জন্য কোনোদিন যন্ত্রণা হয় না, আপনার অন্য কোনো কারণ আছে। ওই জন্য রিপোর্ট নিজেরা ডাক্তারি করবেন না, বেশি পাকামো করে, ভালো লাগে না। ঠিক, ওটা ডাক্তারদেরই দায়িত্ব দিয়ে দিন। আর যে টেস্টগুলো লাগবে সেগুলো বলবেন। শুধু বায়না করলে ওগুলো বাবা মার কাছে খেলনা পাওয়া যায়, বায়না করলে চিকিৎসা পাওয়া যায় না। কেন? তার জন্য কিছু রিপোর্টের দরকার হয়, তার জন্য কিছু এভিডেন্সের দরকার হয়, তবে একটা ট্রিটমেন্ট করা যায়। আপনাদের হয়তো দেখে অনুষ্ঠানটা মনে হয় যে খুব সহজ হবে, ও বলে দিলেই বোধহয় সুস্থ হয়ে যাবে। এত সোজা নয়। মানুষের শরীরে যখন একটা রোগ আসে, কলকাতার বাজারে গিয়ে দেখুন, বড় বড় হসপিটালগুলোয় লক্ষ লক্ষ টাকা খরচা করে ডেড বডি নিয়ে বাড়ি যায়। তাহলে চিকিৎসাটা এত সোজা নয়, আমাদেরও কিছু রিপোর্ট লাগে। ঠিক, তাই রিপোর্ট যদি করাতে না চান বা দেখাতে না চান, তাহলে আর ফোন করবেন না, ওগুলো দরকার নেই। আমরা টাইম পাস করতে আসি না, না? কেমন? নমস্কার। হ্যালো, হুম, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যালো। হ্যাঁ, ওই যে আঁচিল সম্পর্কে আমি যে বলছিলাম, একটু বলবেন ওষুধের নামটা? হোয়াট স্ক্যালিং? একটু নামটা একটু ওই তো বললাম সন্ধ্যে থেকে সকাল হয়ে যাবে, ওই জন্যে WART, হোয়াট স্ক্যালিং, SCALING। ঠিক আছে, লোশনটা রাত্রিবেলা তুলো কাঠি করে লাগিয়ে দেবেন এক একটা আঁচিলের উপরে, ভালো রেজাল্ট, কোনো সাইড এফেক্ট হয় না। নমস্কার, বলুন। হ্যালো, ওমা, সন্ন্যাস নিয়েছেন নাকি আপনি? বাবা মৌনব্রত? আচ্ছা, আপনি বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ, আর কিভাবে আমি হ্যালোটা বললে আপনি শুনতে পাবেন? বলুন। হ্যাঁ, আমি বলছি আপনার সাথে দেখা করব। আমার সাথে দেখা করবেন? হ্যাঁ, আপনার সাথে কি যে ভালো লাগছে, বিশ্বাস করুন। দেখা করব। কোথায়? আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি। বারাসাতে দেখা করতে পারেন আর দমদমে, এই দুটো জায়গায় তো আছে, আর তো কোথাও নেই। বারাসাত আর দমদম। আর তার ডিটেল সেখানে নেবার জন্য নিচে দুটো নাম্বার দিয়ে রেখেছি, ওই নাম্বারে একটু কল করে নিন, আপনাকে জানিয়ে দেবে। নমস্কার। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আপনার পেশেন্ট দমদমায় দেখেছিলাম, দেবশ্রী নায়ক বলছি। হুম। আমার পেটের প্রবলেমটা অনেকটা ভালো হয়েছে। তারপর কি ফোনে জল পড়ে গেল? তারপর ওটা কি, কিসের আওয়াজ হলো, কিসের শব্দ? হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ, এবার বলুন। হ্যাঁ, বলছি আমার মানসিক সমস্যার ওষুধ খাচ্ছিলাম, এখনো যেন সেরকম বসে আছি, তো বসে আছি, একা একা যেন ভালো লাগে, যেন কাজ করতে ভালো না না, লাগে। মানে একটু শিল্পী শিল্পী ভাব আছে, কবি কবি ভাব, খালি কবিতার অভাব। তো ওটা কোনো বড় ব্যাপার নয়, আপনি ওষুধ খাচ্ছেন যেরকম চালিয়ে যান, তাহলেই কবি কবি ভাবটা চলে যাবে। আর আপনি যেরকম বলেছিলেন না যে হচ্ছে পাগলের পেটে
কি নিজেকে পাগল পাগল মনে হচ্ছে? ও তো আমারও মাঝে মাঝে মনে হয় নিজেকে পাগল পাগল। তাহলে কি আমরা পাগল হয়ে যাচ্ছি নাকি? না, আপনার ফোনটা পাগল আছে, ফোনের মাথা খারাপ আছে, ফোনটা ঠিক নেই। নমস্কার, বলুন। না, এরকম নিজেকে পাগল পাগল ভাববেন না। আপনি সুস্থ, আপনি ওষুধ খাচ্ছেন, ওটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনি যথেষ্ট ভালো আছেন, আগের থেকে আরও ভালো হয়ে যাবেন। নিয়ম মানুন খালি। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বাবা, এই তো বাবা দূরদর্শন। আপনাকে টিভিতে দেখাবে না, আপনি হাঁ করে তাকিয়ে আছেন কেন ফোন করে? আপনি ফোনে কথা বলুন। উফ, কি ভাবের দুনিয়ায় আছেন। নমস্কার। বাবা ভবানন্দ, কোথা থেকে পারেন আপনারা এইভাবে? এত বুদ্ধি কিভাবে আসে মাথায়? মানে ফোন করে অডিও কলে আপনি টিভিতে নিজেকে খুঁজছেন। এটা টিভিতে দেখা যাবে না, অডিওতেই শুনতে হবে, কেমন? বা আপনি টিভিতে শুনতে পারেন। ক্লিয়ার? চলো তো, অনেকগুলো সমাধান হলো। তবে এবার জানিয়ে দিই, যাদের এরিয়াতে সিটি কেবিল, যারা সিটি কেবিলে দেখছেন 273-এ দেখবেন। আর যারা জিটিপিএল এ দেখছেন 29 29 নম্বরে দেখবেন। আর যারা জিও টিভিতে দেখছেন 1769 1769। আরো অনেক এমএসও আছে আমাদের, সারা পশ্চিম বাংলা ব্যাপী দেখা যাচ্ছে। নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে। যাদের যাদের এরিয়ায় যে যে টিভির কানেকশন, তাদেরকে বলছি সেই নাম্বারগুলো ওখান থেকে দেখে ওই নাম্বারে টিভি দেখুন। এই চ্যানেল ওই চ্যানেল করার কোনো দরকার নেই। মায়া টিভিটাই দেখতে পাবেন। আপনারা মায়া টিভিটাই খুঁজছেন তো, মায়া টিভিটাই আপনারা দেখতে পাবেন, কেমন? তাই যারা সিটি কেবিলে দেখছেন তাদের বলে দিই, যেমন মেদিনীপুর অঞ্চল থেকে, এরিয়া থেকে সিটি কেবিল প্রচুর এরিয়াতে, আমি পশ্চিম মেদিনীপুরে যাই, ওখানে দেখেছি পেশেন্টরা বেশিরভাগই সব সিটি কেবিল এরিয়া আছে, তারা 273 নম্বরে দেখবেন। আর পূর্ব মেদিনীপুরে জিটিপিএল এরিয়া পুরো, তো ওখানে 29 29 নম্বরে দেখবেন, কেমন? তাহলে আজকে মায়া টিভির সঙ্গে সৃষ্টি প্লাস, আর এখন আমরা যুক্ত করেছি গ্লোব টিভিকে। আমার বহু পুরনো চ্যানেল দুটোই, গ্লোব টিভি এবং সৃষ্টি টিভি। আগে সরাসরি বুঝতাম, এখন কোলাবোরেশন, একসঙ্গে মায়া টিভি চ্যানেলের সঙ্গে কোলাবোরেশনে হয়। তাই সৃষ্টি টিভি যারা দেখেন, সৃষ্টি টিভিতে আমাকে যারা দেখেন, আমাদের অনুষ্ঠান দেখেন, তাদেরকে বলে দিই যে এখন থেকে সৃষ্টি টিভিতে মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার 4 দিন। গ্লোব টিভিতে যেমন রোজ প্রতিদিন দেখছেন আমাকে, প্রতিদিনই দেখতে পাবেন, কোনো অসুবিধে নেই। আর মায়া টিভি যারা সরাসরি দেখেন তারা তো সারাদিন দেখতে পাচ্ছেন। নাম্বারগুলো নিচে স্ক্রলিংয়ে যাচ্ছে, কোন চ্যানেল কত নম্বরে, কেমন? তাহলে আমরা এবার একটু প্রেজেন্টেশনে যাব। একটু ডিসকাশন। ক্যান্সার, যে শব্দটির সাথে আজীবন মানুষের আতঙ্ক জড়িয়ে আছে, যে শব্দটি শুনলে গা শিরশির করে ওঠে। এমন অনেক মানুষ আছে ক্যান্সার হয়ে গেছে, সে এখনো জানে না, বুঝেও না, বুঝতেও পারেনি, তার পরিবারও, ফ্যামিলিও বুঝতে পারেনি। তাহলে এই কন্ডিশনে এসে মানুষ কি করতে পারে? কোনো উত্তর নেই। কেন বলুন তো? কারণ আমরা নিজেরাই জানি না যে ক্যান্সার হলে তার সিমটম কি, কিভাবে বুঝবো? খানিকটা হলেও তো বুঝবো, তাই না? তো সেই জন্য
এই অসুখটা একটা ভয়ঙ্কর রোগ এবং এই অসুখটা সম্বন্ধে সিমটমটা জানাটাই হচ্ছে সবথেকে বড় চিকিৎসা। আমরা যদি একটা অসুখের সিমটম বুঝতে না পারি তাহলে সেই রোগের সঙ্গে লড়াই করে মানব জাতি কিছু করে উঠতে পারবে না, সে আপনি যত লক্ষ টাকা খরচা করেই আপনি যত বড় হসপিটালেই যান না কেন। বোঝাতে পারছি? আমাদের তাই প্রতিদিনে ছোট ছোট একটু করে পার্ট, কারণ ক্যান্সার ইজ এ ভাস্ট টপিক, হিউজ, যার শেষ নেই। এত ডিভিশন আছে, এত প্রকারভেদ আছে, এত ক্লাসিফিকেশন আছে, এত টাইপ আছে, তাহলে সেইগুলো সম্বন্ধে সব জানা একদিনে তো হয় না, কিছুটা কিছুটা করে আমি জানাই। যদি ক্যান্সার হয়ে যায়, আমি এখনো অনেক মানুষ দেখেছি গ্রামেগঞ্জে যারা এই আংটি, পাথর, তাবিজ, কবজ এই সমস্ত করে ঘুরে বেড়ায়। আমি তাদেরকে অন্তত বলি যে ক্যান্সার এমন একটি মারণ রোগ, মারণ অসুখ, এই ভুলগুলো করবেন না। আর যারা আংটি, পাথর, তাবিজ, কবজ দিচ্ছেন এই ক্যান্সারের জন্য, তাদেরকেও বলি আপনারাও মানুষের মাথাগুলো খাবেন না। আমরা প্রপার চিকিৎসা করেও একটা মানুষকে বাঁচাতে পারি না, সেখানে আংটি, পাথর, তাবিজ, কবজে কি হতে পারে? আয়ু বাড়িয়ে দেবেন। আগের দিনে আমার বোধহয় একটা বিলিফ সিস্টেম বলে একটা অনুষ্ঠান করেছিলাম, যেটা মাঝের মধ্যে আপনারা দেখেন। আজকে দেখবেন রাত্রি 9টার পর বিলিফ সিস্টেম দেখবেন। আজকে অনুষ্ঠানটায় দেখিয়েছি যে একজন তান্ত্রিক তার অ্যাড দিচ্ছে, পোস্টারে লেখা যে আমরা আকাশে রকেট ছেড়ে গ্রহ নক্ষত্র আপনার ঘুরিয়ে দেবো, আপনার আয়ু বাড়িয়ে দেবো। তাই যদি হয় তাহলে পৃথিবীতে মানুষ মারা যেত না, বরং এক একটা তান্ত্রিককে ঘরে পুষে রেখে দিত। যেখানে যেটার প্রয়োজন আছে, হ্যাঁ তাদেরও কিছু জায়গায় কাজ আছে, তারা বাকি কাজগুলো করুক। আপনার ঘরে শান্তি নেই, অশান্তি হচ্ছে, আপনার হ্যাঁ আপনার ছেলে পালিয়ে গেছে, আপনার মেয়ে পালিয়ে গেছে, পড়াশোনা হচ্ছে না, চাকরি হচ্ছে না, ইত্যাদি আমি টিভিতে দেখি। এগুলো আমাদের টপিক নয়, কিন্তু যেটা সায়েন্সের দরকার আছে সেই জায়গাতে গিয়ে সবাই মিলে যদি ঘেঁটে ঘ করে দেন, আমরা সায়েন্সে থেকেও আরও তাবড় তাবড় ডক্টররা, তারা কেমো, রেডিও, রোবটিক অপারেশন এ সমস্ত করেও, ইমিউনোথেরাপি, মেডিসিন সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করার পরেও একটা ক্যান্সার রোগীকে বাঁচাতে পারি না আমরা। আর সেই জায়গাতে মানুষ আজকের ডেটে এই সায়েন্সের দুনিয়ায় হাতে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, সে কিনে আবার তাবিজ কবজ নিয়ে পরে ক্যান্সার সারিয়ে ফেলবে। তাই যদি এত ক্ষমতা হয় তাহলে মোবাইলটা রেখে দিন, আপনার তান্ত্রিকের সামনে বসে বলুন আপনার বাড়িতে আপনার মিসেস, আপনার বউ কি করছে বলুক। এত যদি ক্ষমতা থাকে তাহলে যেটা যেখানে অ্যাপ্লিকেশন, আমি কারোর বিরুদ্ধে বলছি না, কারোর বিরুদ্ধে যাচ্ছি না, আমি আপনাদের এই সাধারণ মানুষগুলির কথাই বলছি যে আপনারা এইগুলো মাথায় আনেন কেন, কিসের জন্য? নিশ্চয় উচিত না। আমার মাথায় যন্ত্রণা করছে, আমি কি মিষ্টির দোকানে গিয়ে বলবো দাদা একটু গরম রসগোল্লা দেবেন দুটো? অনেকক্ষণ থেকে মাথাটা যন্ত্রণা করছে, তো রসগোল্লাগুলো খেলে বোধহয় সেরে যেতে পারে। তাহলে মিষ্টির দোকানিরাও অ্যাপ্লিকেশন করা শুরু করে দেবে, কাল থেকে চেম্বার খুলে বসে পড়বে, আসুন মাথার যন্ত্রণা রসগোল্লা পাওয়া যায়, মাথার যন্ত্রণা রসগোল্লা পাওয়া যায়। ব্যাপারটা সেরম হয়ে গেল না? তাহলে যেখানে যেটা প্রয়োগ সেখানে সেটা করা উচিত। আমি কাউকে অসম্মান করছি না, তাবিজ কবজেরও নিশ্চয়ই কোথাও কাজ আছে, আংটি পাথরেরও নিশ্চয়ই কোথাও কাজ আছে। তাহলে একটা মারণ রোগ, মানুষটার ক্যান্সার হয়েছে, আপনি তাবিজ কবজ, তন্ত্র মন্ত্র, তারাপীঠে যজ্ঞ, হেনা তানা এইসব করে বেড়ালে এটা কি মাথা গরম হবে না? কেন আজকে এই উল্লেখ করে ফেললাম? আজকে এক পেশেন্ট এসেছিল, তাকে গাড়ি থেকে নামানো যায়নি, এত খারাপ অবস্থা,
তার প্রায় 4 স্টেজ পার হয়ে গেছে, মানে 5th স্টেজ 6th স্টেজ থেকে বলে যদি কিছু থাকে তার সেই স্টেজে চলে গেছে। আর সেখানে তার বাড়ির লোক এতদিন ধরে তন্ত্রমন্ত্র তাবিজ কবজ এই সমস্ত করে বেরিয়েছে, শুনে জাস্ট মাথাটা ঠিক থাকে না, নিশ্চয়ই থাকে না, না? এদিকে দেখছি বাড়ির লোকগুলোর প্রতিটা মানুষের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন। আমি তাকে বলেছিলাম যে এই সমস্ত করে যদি ক্যান্সার পেশেন্ট সুস্থ হয়ে যায় তাহলে তার কাছে যাবেন, অ্যান্ড্রয়েড ফোনটা আপনার পকেটে রেখে দিয়ে বলবেন এখন আপনার বাড়ির বউ বাড়িতে বসেই কি করছে, রান্না করছে না বিছানায় ঘুমাচ্ছে বলুন, তারপর ফোন করে জানুন তো সে কি করছে, দেখি তার মন্ত্রশক্তিতে ক্ষমতা কি আছে। হয়, আমি আবার বলছি, আই ডোন্ট ওয়ান্ট এনি কন্ট্রাডিকশন, কারোর প্রফেশন নিয়ে আমি কথা বলছি না, বাট আজকে মানুষটাকে যে অবস্থায় পেশেন্টটাকে দেখলাম কোনোভাবেই আর বাঁচানো সম্ভব নয়। বিগত 1.5 বছর ধরে এই সমস্ত করে অপেক্ষা করে বসেছিল। হ্যাঁ, কেন? তাই আপনাদের কাছে প্রশ্নটা আমার, যে একটা মারণ রোগ যার চিকিৎসা করেও হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে যেখানে চিকিৎসা করেও এর কিনারা করা যায় না, ক্যান্সার ভালো হয় না, আমরা ম্যানেজ করতে পারি। এবার আপনারা ভাবতে পারেন যে তাহলে ক্যান্সার রোগী ভালো হয় না, সে ভালো থাকবে না, তাহলে কি তারা সবাই মারা যায়? না, এটাও ভুল। হাজার নয় লক্ষ লক্ষ ক্যান্সার পেশেন্ট দেশে বেঁচে আছে। ওগুলো কারা? ওগুলো তারাই যারা প্রথম অবস্থা থেকেই ট্রিটমেন্টটা, সঠিক চিকিৎসাটা শুরু করেছে। কেমন? আমাদের নেক্সট চ্যানেলটা কানেকশন হয়েছে কি তো সেই জন্যই না, যারা এই প্রফেশনে আছেন তারা হয়তো দেখছেন না, আমি তাদের কারোর বিরুদ্ধে বলছি না, আমি তাদের কাছে নগণ্য, তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো তো মহাবিদ্যা আছেই, কিন্তু এগুলো আপনাদের জায়গাতেই করুন, যেগুলো আপনাদের দ্বারা হয়। আমরাও ভাবি যে হ্যাঁ হয়তো এই কাজগুলো উনি করতে পারবেন, কিন্তু অসুখ বিসুখ নিয়ে না, সময়টা নষ্ট করবেন। তাকে এটা বলুন না, আপনি ডাক্তারি চিকিৎসাটাও করুন, আমি আমার মতো করে ট্রাই করছি, দ্যাটস দ্য রাইট প্রসিডিওর। আপনি ডাক্তারি থেকে দূরে রাখছেন কেন তাকে? আপনি আপনার কাজটা করুন, কিন্তু এটা বলুন সঙ্গে যে আপনি ডাক্তারটাও দেখান। কেমন? চলুন নেক্সট। যেখানে এই শব্দগুলো দেখি সেখানেই কিন্তু শিউরে উঠি আমরা, সত্যিই তাই। কি ভয়ঙ্কর বলুন তো। চলুন একটুখানি আমরা আলোকপাত করি অ্যাবাউট সিমটমস। বেটার আমরা আমাদের কাজ করি। নেক্সট, কত রকমের টাইপের, আমরা হয়তো 10 থেকে 12 রকমের টাইপ জানি, সেগুলো একটু আমরা ছোট ছোট করে ডিসকাশন করে নেব। এরকম অনেক ছোট বাচ্চা আছে যাদের ব্রেনে টিউমার আছে এবং ব্রেনটা টিউমার যেটা আছে সেটা ক্যান্সারযুক্ত, আই মিন ম্যালিগন্যান্ট কার্সিনোমা, রাইট? তাহলে এই ধরনের সমস্যাগুলো হলে আমরা ব্রেন ক্যান্সার হিসেবে জানতে পারি এবং তার সিমটম মাঝের মধ্যে বোঝা যায়। সেটা সবসময় এক হবে না, যেহেতু ব্রেনের ব্যাপার, যে জায়গায় হবে সেই অনুযায়ী তার সিমটম হবে। সমস্ত ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমারের সিমটম এক নয়। টিউমারটা যদি ডান দিকে হয়, ক্যান্সারের টিউমার, তার বাঁ দিকটা আস্তে আস্তে মানুষটার শিথিল হয়ে যাবে, প্যারালাইজ টাইপ হয়ে যাবে। যদি কপালের দিকে হয় তাহলে তার বাড়ির মানুষগুলোকে চিনতে পারে, নাও চিনতে পারে, মাঝের মধ্যে ব্ল্যাকআউট হয়ে যাবে, সেন্সলেস মতো হয়ে যাবে একটু। মাথার পিছন দিকে যদি হয় তাহলে চোখ দুটো ঝাপসা হতে হতে একদম অন্ধ অবধি হয়ে যেতে পারে। মাথার মাঝখানে হলে প্রচণ্ড একটা যন্ত্রণা তো মাথার সঙ্গে থাকবেই, নাক দিয়ে ব্লিডিংও হয়ে যেতে পারে এবং সেখানেও স্মৃতিশক্তি চলে যেতে পারে এবং আপনাকে চিনতে পারে, নাও পারে।
এটা গেল ব্রেন ক্যান্সারের। মাথা যন্ত্রণাটা থাকবেই, সবসময় যে থাকবেই তা নয়। এই জন্যই বলা হয় যে মাথা যন্ত্রণা হলে ডক্টররা একটা সিটি স্ক্যান করতে বলে। কেন? যে এরকম ছোট্ট যন্ত্রণা দিয়েই তো শুরু হয় ব্রেন ক্যান্সারটা। তারপর হঠাৎ একদিন দেখলেন হাঁচি কাশি করতে গিয়ে বলবল করে রক্ত বেরিয়ে এলো। তারপরেই গল্পের ক্লাইম্যাক্স, ঘুরে গেল মাথা বাড়ির সবার ফ্যামিলির। এরম ভাবে রক্ত এলো কেন, কোথা থেকে? ইমিডিয়েট অ্যাডমিশন, দেন সিটি স্ক্যান অ্যান্ড ব্রেন এমআরআই, তাই তো? তাহলে এই ছোট ছোট টেস্টগুলো, এগুলো ছোট টেস্ট নয়, এগুলোই প্রধান টেস্ট এই সিমটমগুলোর। যে জন্যে আপনাদের বলা হয় যে মাঝে মধ্যে ডাক্তারের কাছে যান। এই যে কিছু শখের রুগী ন্যাকামো করে ফোন করেন, আমরা বুঝি না ওগুলো ন্যাকা সুন্দরী পেশেন্ট। হ্যাঁ, কেন করেন? বাড়ির কাছে ডক্টররা আছে আপনাকে ফ্রিতে দেখার জন্য, সরকার থেকে পোস্টিং দেওয়া আছে, আপনি এই ন্যাকামো করার জন্যই আপনি যান না। আবার ডাক্তারের কাছে যাব কেন? সমস্যাটা কোথায়? এখন যদি বলা হয় যাও একবার বাপের বাড়ি ঘুরে আসো, ব্যাস ঠ্যাঙা হাত তুলে রেডি। এই যে আমাদের চিন্তা ভাবনায় এখনো আমরা অনেক পিছিয়ে, এই জন্য, এই কারণের জন্য লক্ষ লক্ষ ক্যান্সার পেশেন্ট মারা যাচ্ছে। যাদের জন্য অনেক কিছু করার ছিল, আমাদের কাছে কিছু করার নেই। কেন? ওই যে ন্যাকা সুন্দরী পেশেন্ট। ওনার প্রবলেম হচ্ছে উনি বাড়ির লোককেও বলবেন না, ডাক্তারের কাছেও যাবেন না। ডাক্তারবাবু একটু টোটকা বলি দেন, আরে আপনার ক্যান্সার হয়েছে, আপনি ঢং করছেন এখন। এগুলো করবেন না প্লিজ। আজকে রাজ্য সরকার থেকে প্রতিটি গ্রামে গ্রামে স্বাস্থ্যকেন্দ্র করা আছে। হ্যাঁ, সেখানে পুরো চিকিৎসা হয় না, আমরাও তো জানি, কিন্তু এটা তো বলে দিতে পারি যে আপনার কি অসুখটা হয়েছে, সেটা তো আইডেন্টিফিকেশন হয়ে যাবে অ্যাকচুয়ালি কি হয়েছে। সেটা জানলেও তো অনেক বড় কাজ হলো। এবার আপনাকে রেফারেন্স করে দিল, আপনি সদর হসপিটালে পৌঁছে যান। স্বাস্থ্যকেন্দ্রে তো সেখানে অপারেশন থিয়েটার রাখবে, পসিবল। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে সেখানে আইসিইউ থাকবে, সেখানে ভেন্টিলেটরের ব্যবস্থা থাকবে, পসিবল। তাহলে আপনারা এই বোকামোগুলো কেন করেন? কিন্তু স্বাস্থ্যকেন্দ্রটা আছে তো, কেন? আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আইডেন্টিফিকেশন হলো, সঙ্গে রেফারটাও হয়ে গেল, আপনি সদর হসপিটালে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাডমিশন নিয়ে চিকিৎসাটা শুরু করতে পারেন। কিন্তু করেন না কেন? ওই যে আপনি ন্যাকা সুন্দরী পেশেন্ট। কেন করেন এগুলো? আমি অনেক পেশেন্টকে বলতে শুনেছি, ডাক্তারবাবু পয়সা নাই। কে বলেছে আপনার পয়সা লাগবে? এই স্বাস্থ্যসাথী কার্ডে যদি বলে দিত একবার যে এতে আপনাদের শরীর স্বাস্থ্য ছাড়াও বাজারে গিয়ে মাছ, সবজি, মাংস, চাল, ডাল, তেল সব কিনতে পারবেন, ওদের একদিনই খালি করে ফেলতেন, তাই না? আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে, তাও যাবেন না। কলকাতার বড় বড় হসপিটালগুলো স্বাস্থ্যসাথী কার্ডের ফেসিলিটিস দিচ্ছে, তাও যাবেন না। আসলে আপনি একটু কুঁড়ে বেশি। একটু নড়াচড়া করতে আপনার একটু বাদে আর কি, তাই না? খালি বাজার হাট কেনাকাটা করতে বললে আপনি দৌড়ে দৌড়ে চলে যান বাজারে। তাহলে সবই পারেন, আমরা এগুলো বুঝি। এই যে শয়ে শয়ে ফোন আসে, তাদের মধ্যে যারা ন্যাকা সুন্দরী, শখের রোগী, আমরা কি বুঝি না? ফোন শুনে বুঝি। 24টা বছর হয়ে গেল তো, আর কত? চুল দাড়ি সব পেকে গেল। তাই আপনাদের এটা কেন মাথায় আসে না যে আপনাদের সুস্থ করার জন্য তো সব প্রচেষ্টা, আমাদের এত যে চেষ্টা, সেটা কিসের জন্য? আপনারা যাতে ভালো থাকেন, সেটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন না। এই যে 2 ঘন্টা অনর্গল বলে যাচ্ছি কোনো না কোনো ডিজিজ নিয়ে, কোনো না কোনো টপিক নিয়ে, কিসের জন্য? প্রতিটা লাইনই কিন্তু দরকার আছে শোনা। কিসের জন্য? একটাই কারণে, যে মানুষগুলো অন্তত আইডিয়াটা হোক। 1 নম্বর, সে অসুস্থ, বাড়িতে বসে সারবে না। দ্বিতীয়, আপনার চিকিৎসার প্রয়োজন আছে, মেডিসিনের দরকার আছে, আপনার কিছু ব্লাড টেস্টের প্রয়োজন আছে, আপনার একটা এক্সরে করাবার প্রয়োজন আছে, সেগুলোও তো বলে দিই, তাতেও দোষ। আবার আল্ট্রাসোনোগ্রাফি করতে বলছেন,
কেন স্যার, সেই 2000 সালে করেছিলাম তো, ওইটা হবে না? আপনি আমার মাথা এবার ঠিক রাখতে পারবেন? তার হয়েছে পেটের যন্ত্রণা, এই একটু আগে ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট হয়েছে না আমার যন্ত্রণা হচ্ছে? লিভারে ফ্যাট হলে যন্ত্রণা হয় না, কে বলেছে আপনাকে? ভারতবর্ষের 90% লোকের লিভার ফ্যাটি, যন্ত্রণা হচ্ছে কারোর? তার মানে আপনার অন্য কোনো কারণ? ওনার আল্ট্রাসোনোগ্রাফি করা আছে, সেটাকে একটু ফোনে পাঠাবে, তাতেও করে নেই। আপনারা কোন গ্রহের এলিয়েন্স? যে একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন নিজের রিপোর্টটা, তাতেও সমস্যা হয়? মানে আমরা আর কি করতে পারি? দুয়ারে চিকিৎসা করে দিতে বলি, বাড়ি বাড়ি গিয়ে হ্যাঁ দেখে আসবো, মাথা ব্যথা, পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, যন্ত্রণা, ট্যাবলেট আছে, নেবে নাকি গো? সে আমার অনুষ্ঠানটা আছে স্বপ্নের ফেরিওয়ালা। তাই নিজের শরীর সম্বন্ধে একটু কনসিয়াস হন, এটাই তো বক্তব্য। নিজেকে একটু ভালোবাসুন। খালি আয়নার সামনে গিয়ে চুল ঠিক করলে হবে, লিপস্টিক করলে হবে? শরীরের ভেতর তো রোগে ভর্তি হয়ে গেছে, রোগটা সারান, এমনি আপনি সুন্দর হয়ে যাবেন। কেমন? নেক্সট, কি দেখে ভালো লাগছে? যারা একটু ওই রজনীগন্ধা গুটখা ইচ্ছা হয় তাদেরকে বলি, আপনাদের জন্য উপরওয়ালা ফ্রি রেখে দিয়েছে এই অসুখটা। যারা আজকের ডেটে এখনও গুটখা খেয়ে চলেছেন, হাজার নয় হাজার হাজার বার বারণ করা সত্ত্বেও বন্ধ করতে পারেননি, বন্ধ করছেন না, তাদের জন্য তোলা আছে। থ্রোট ক্যান্সার, জল খেতে গিয়ে যদি মনে হয় যে গলায় বাজছে, আটকাচ্ছে, ঢোক গিলতে গেলে, খাবার খেতে গেলে, ইমিডিয়েট ডক্টরের কাছে দেখা করুন। ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার। লাং ক্যান্সারের ক্ষেত্রে অনেক মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে বোধহয় বিড়ি সিগারেট স্মোকিং করলেই বোধহয় লাং ক্যান্সার হয়ে যায়। না, পৃথিবীতে কোথাও প্রমাণ হয়নি। বিড়ি সিগারেট স্মোকিং এই সমস্ত করে হয় না লাং ক্যান্সার। যার হবার এমনি হয়ে যাবে, তার শরীরে ইমিউনিটি যদি লো থাকে। কেমন? নেক্সট যাই। স্টমাক ক্যান্সার। অনেকের ধারণা আছে যারা সারাদিন মদ্যপান করে, ড্রিঙ্কস করছে প্রচুর, প্রতিদিন, এভরিডে, তাদের নাকি লিভার ক্যান্সার বা স্টমাক ক্যান্সার হয়ে যাবে। ভুল। আমি অনেকবার উদাহরণে বলেছি, আমার পাড়ায় রাখালকে দেখেছিলাম, সকালবেলা উঠে দাঁত মাজার পরে যে মুখ ধোয়াটা, সেটাও মদ দিয়ে হতো। তিনি জল খেতে দেখিনি তাকে কোনোদিন, নর্মাল জল, ভাতের সাথেও মদ খেত, সন্ধ্যেবেলা চা খেত না, আবার মদ খেত, রাতের বেলায় জল খেত না, রুটির সাথে আবার মদ খেত, কোনোদিন ডাক্তারের কাছে যায়নি। তাহলে মদ্যপানেই যে ক্যান্সার হবে না, ক্যান্সার হওয়ার আলাদা কারণ আছে, এরা সাহায্য করে। কারোর হয়তো স্টমাকে আলসার হয়ে আছে, সেখানে যদি এবার ডেলি মদ্যপান চলতে থাকে, তাহলে ওই ক্যান্ডিডেট খুব তাড়াতাড়ি স্টমাক ক্যান্সার অথবা লিভার ক্যান্সারে যাবে। লাংসে প্রবলেম আছে, ফাইব্রোস্ক্যান আছে, সে যদি স্মোকিং করে তাহলে উনি খুব তাড়াতাড়ি ছুটি হরিবোল হয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে যে সিগারেট স্মোকিং বা বিড়ি স্মোকিং করলেই যে লাংসে ক্যান্সার হবে নয়,
ক্যান্সার হবার আলাদা কিছু কারণ থাকে, যেটার প্রধান 1 নম্বর কারণ হলো ল্যাক অফ ইমিউনিটি। একটা মানুষের ইমিউনিটি লো হবার জন্য তার শরীরে অসুখে বাসা বাঁধতে সুবিধা হয়। যেমন আপনি যে বাড়িতে বাস করছেন, এই বাড়িতে তালা দিয়ে আপনি 3 মাসের জন্য চলে যান, কেউ নেই, সবাই মিলে চলে গেছেন। 3 মাস পরে এসেই জামা কাপড় খুলে যেখানে রাখতেন রাখতে পারবেন? এছাড়াও আপনি যে বিছানায় শুতেন, আপনি সেখানে ঘুমাতে পারবেন না। কেন? কারণ সেখানে দেখবেন বিছানায় টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, আরশোলা ঘুরে বেড়াচ্ছে, ধুলোয় ভরে গেছে। তার মানে বাইরের আবর্জনা, পোকা মাকড় সব বাস করতে শুরু করেছে। কেন? কারণ এই ঘরে যে বাস করত, রক্ষা করত, পরিষ্কার রাখত, সে নেই বলে। ঠিক ঠিক তেমনই মানুষের শরীরে আমাদের অসুখ বিসুখকে রক্ষা করার জন্য, আটকাবার জন্য একজন আছে যার নাম ইমিউনিটি। এই ইমিউনিটি যখন একটা মানুষের থাকে না, তখনই কিন্তু সব সময় অসুখ বিসুখ ঢুকতে থাকে। কেমন? তাই আপনাদের বারবার বলা যে নিজের ইমিউনিটিটাকে ঠিক রাখতে হবে। একটা মানুষের শরীরে ইমিউনিটি সব থেকে বড়, সেই একটা অসুখ থেকে, বড় কোনো অসুখ থেকে আমাদের মুক্ত রাখতে পারে। নেক্সট যাই আমরা। এটা স্টমাক ক্যান্সার নয়, লিভার ক্যান্সার নয়। আজকেই ফোন করেছিলেন একটু আগে, পেটে জল জমে যাচ্ছে। এটা হচ্ছে সেই রোগ, লিভার সিরোসিস, সিএলডি, ক্রনিক লিভার ডিজিজ। সিগময়েড কোলন ক্যান্সার। স্মল ইন্টেস্টাইনের একদম শেষের দিকে গিয়ে যদি কোনো ঘা হয়ে যায়, রক্তপাত হতে থাকে, ঘাট আস্তে আস্তে পচে যেতে থাকে এবং মলদ্বার দিয়ে রসের মতো, গদাঠার মতো আঠালোযুক্ত, দুর্গন্ধযুক্ত, আঠালোযুক্ত পদার্থ নিঃসৃত হতে থাকে, তাহলে বুঝে নিতে হবে তার স্মল ইন্টেস্টাইনের ভেতরে অ্যানাসে এবং অথবা সিগময়েড কোলনের ভিতরে কোলন ক্যান্সার হয়ে গেছে। যারা প্রচুর পরিমাণে মাংস খেতে ভালোবাসে এবং যাদের মাংস খাবার পর পটি ক্লিয়ার হয় না, তাদের এই ধরনের ক্যান্সারগুলো হওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, এই হচ্ছে অপারেশন করার পরের অবস্থা। এই রেড কালারে যেটা দেখানো যাচ্ছে স্মল ইন্টেস্টাইন, তার ভিতরে আরো যেগুলো পাইপের মতো দেখতে পাচ্ছেন, এর ভেতরেও অনেক সময় ঘা হয়ে যায়, যেটা আলসার বলি। আমি বারবার বলি আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার। এই আলসার হওয়া থাকাকালীনই আপনি চিকিৎসা করে সারিয়ে ফেলুন। আলসার দীর্ঘদিন থাকতে থাকতে যদি পচে যায়, তাহলে কিন্তু এটা ক্যান্সারে পরিণত হবে। এই ক্ষেত্রে কিন্তু কোলোনোস্কপি ভীষণ উপকারী, কারণ ভেতরে কোথায় কোথায় আলসার হয়ে আছে বা লিম্ফ নোড হয়ে আছে, টিউমার যদি থাকে, সেগুলো কিন্তু ক্লিয়ার একদম দেখা যায়। ঠিক? ওভারিয়ান ক্যান্সার। ওভারিতে সিস্ট হয়েছে, দুম করে গিয়ে আপনি যদি অপারেশন করে ফেলেন, তাহলে কিন্তু ওভারিয়ান ক্যান্সার হবার চান্সেস থেকে যেতেই পারে। ইউটেরাস ক্যান্সার, সার্ভিক্স, কিডনি ক্যান্সার।
হুম? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি স্যারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি, বলুন। স্যার, হঠাৎ করে আমার পায়ে গুড়ালির উপরে এত ব্যথা, পা ফেলতে পারছি না। কালকে সকালবেলা ডাক্তারের কাছে চলে যাবেন। গত মাসে স্যার আপনাকে তো ওই হলিয়াতে দেখানো হয়, আপনার ওষুধ খাওয়া হচ্ছে, হুম। কিন্তু পায়ের ব্যথা তখন ছিল না, তখন হাঁটু আর কোমরের ব্যথা ছিল। তাহলে অনলাইনে প্রেসক্রিপশন করিয়ে নেবেন। স্যার, আপনি কি জুলাইয়ের 4 তারিখে হলিয়াতে আসবেন ওনারা আমাদেরকে বললেন? না, এখনো আমার কাছে জানা নেই। যদি ওনাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়ে থাকে তাহলে হবে হয়তো। হুম। ম্যানেজমেন্টে ফোন করে নেবেন, হেল্পলাইনে, ওনারা আপনাকে সঠিক বার্তা দিতে পারবে। আমরা ছিলাম কিডনি ক্যান্সারে। হ্যাঁ নমস্কার। হ্যালো, ফোন কোথায় আর আপনি কোথায়? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার নেবেন। নমস্কার, বলুন। ওই আমার ওয়াইফের গলা বাম দিকটা ফুলে আছে। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে আসবেন। আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম, ওটা প্রায় মানে বছর 4 আগে। না, এখন চাই। তখন অন্যরকম গল্প ছিল, এখন গল্প আরো বদলে গেছে। তাই কারেন্ট রিপোর্ট করিয়ে নিয়ে আসবেন, তবেই এটার সঠিক চিকিৎসা হতে পারে। হুম। আচ্ছা, শ্যামপুর বাড়ি আপনাকে আমি দেখাবো কোন জায়গায়? কোথায় বাড়ি? শ্যামপুর, হাওড়া শ্যামপুর। ওই শ্যামপুরেই দেখে নেবেন যখন শ্যামপুরে আসবো। শ্যামপুরে কবে কবে কোন জায়গায় কোথায় ওই বসে? কবে কবে ওসব নেই আমাদের, মাসে একবার করে হয়। আর ওই শ্যামপুর পেট্রোল পাম্পের কাছে, ইলেকট্রিক অফিস যেখানে, ওখানে। শ্যামপুরে কোথায় বসেন? শ্যামপুর বাজার। শ্যামপুর বাজারের দোকানটা? হ্যাঁ, পেট্রোল পাম্পের পাশে। পেট্রোল পাম্পের পাশে শ্যামপুর বাজারে যে পেট্রোল পাম্পটা বড়, একদম ওর পাশে। অনেক বছর, 4 বছর হয়ে গেল। ওখানকার এলাকার লোক জানে, আপনি জিজ্ঞেস করলে বলে দেবে শ্যামপুর বাজারে গিয়ে। হুম। তো আমরা ছিলাম কিডনি ক্যান্সার। কিডনিতেও ক্যান্সার হয়ে গেলে মানুষটাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায়। কারণ একটা কিডনিতে হলে না আমরা বাদ দিতে পারি, কিন্তু যদি দুটোতেই হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার ব্যাপার। হুম। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মঙ্গলামোড়া থেকে বলছি। হুম। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার। নমস্কার স্যার, আমার স্বামী রাধাশ্যাম মন্ডল, ওর হচ্ছে চোখের ডাক্তার দেখিয়েছিলাম। ওকে বলছে যে চোখের ইঞ্জেকশন নিতে হবে। মানে আপনাকে আগে দেখানো হয়েছে, ওষুধ অনেকদিন খাওয়ানো হয়েছিল, পরে তো বন্ধ হয়ে যায়। তো এখন আবার দেখতে কম পাচ্ছে বলে চোখের ডাক্তার দেখানো হয়েছে। উনি বলছেন যে আপনাকে চোখের ইঞ্জেকশনটা নিতে হবে। কি করবো স্যার? রুগী না দেখে কি করে বলবো? রিপোর্টটা নিয়ে এসো। মানে আমি তো মঙ্গলামোড়া থেকে বলছি, আপনার সঙ্গে তো আগের মঙ্গলবার দেখা করে এসেছি, তখন তো বলা হয়নি। তাহলে আবার যখন আসবে তখন, এখন কিছু করতে হবে না। আর ওই কি ইঞ্জেকশনের দাম 18,000? ওটা 8,000 বলছেন, কাঁচি থেকে নিতে বলছেন, কোনটাই থেকে। হ্যাঁ, ওই 18,000-ই 8,000 তোমায় দেখে হয়তো কমিয়ে দিয়েছে, কারণ ওসব ইঞ্জেকশন দিয়ে কিছু হবে না। মানে ওটার দেখেছি আমি, ওটা আবার 22,000-ও বিক্রি হয় এই ইঞ্জেকশনে। এবং একটা দুটো নয়, 12টা নিতে হবে, 12টা। তারপর আমি জানি না, ওটা আমি দিও না, আমি জানি না। ওই ব্যাপারে যে বলেছে সে বলতে পারবে। একজনের ওষুধ আরেকজন বলবে কি করে? চাষ করে মুরগি, খাসির মাংস খেতে কেমন, আমার দ্বারা তো সম্ভব নয়। আমার কাছে ওষুধ আছে, আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ওনার ইঞ্জেকশন কি হবে, কি কাজ করবে, আই ডোন্ট নো। ওটা সে জানবে, যে বলেছে, ওনার থেকে জানুন। হ্যাঁ, রিপোর্টগুলো নিয়ে এলে যে সমস্যা আছে তার জন্য মেডিসিন দিয়ে দেবো। হুম। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি যে
আমার না মাঝে মাঝে একটু গ্যাসের সমস্যা হয়, তো পেটে ব্যথা হয় মাঝে মাঝে, রাত করে এমন পেটে ব্যথা হয়। তো এবার ডাক্তার দেখিয়েছি, তো রিপোর্ট করতে বললো, আর ওষুধ খেলে কমে, আর গ্যাসের ওষুধ খেলেও পেটে ব্যথা হবে, না খেলেও পেটে ব্যথা হবে, কন্টিনিউ এমন হয়। আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে চেম্বারে দেখা করবেন। আল্ট্রাসোনোগ্রাফি ইউএসজি। নমস্কার, বলুন। হ্যালো। নমস্কার। হুম ডাক্তারবাবু বলছেন? হুম এই দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর থেকে তাপস হালদার বলছি। হুম বলুন। লাইফে আচ্ছা, আমার ওই কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে আবার করুন, কেটে গেছে কোনো কারণে। কল করতে পারেন আবার 8336973024-এ। হ্যাঁ, শেষের দিকেই আছি আমরা, তো কল করে নিতে পারেন। আর 15 মিনিটসের মতো আছি। যারা কথা বলতে পারেননি, এখন প্রেজেন্টেশন ছিল, এখনও বাকি আছে, তো তারা 5 মিনিটের জন্য করে নিতে পারেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তাপস হালদার বলছি। হুম বলুন। বলছি যে কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে যাওয়ার পরে আমার ওই পেটে একটা আল্ট্রাসোনোগ্রাফি করার পরে গলব্লাডার স্টোন ধরা পড়ে। তো সেটা একটা হচ্ছে 3.2 আর 2.9 এরকম। তা ওটা কি কোনো মেডিসিন দ্বারা কি কোনো করা যাবে না, ডাইরেক্ট অপারেশন মাধ্যমে? না, এখন মেডিসিনের মারফতে রিডিউস করা যায়, মেডিসিন যেহেতু ছোট আছে। বড় হয়ে গেলে আর কিছু করা থাকে না, ওগুলো ওটি করে দিতে হয়, মাইক্রো। বাট এখন যেহেতু 3 পয়েন্ট সামথিং আছে, করে দেওয়া যায়। আপনি আল্ট্রাসোনোগ্রাফিটা নিয়ে চেম্বারে আসবেন। আচ্ছা, এটা আপনার সঙ্গে তাহলে কি দমদমে ওখানে বসেন বা এদিকে বাড়িপুরের দিকে কোথাও বসেন কি? না, ওই নিচের নাম্বারে কল করে নিন, বলে দেবে আপনাকে। নিচে না, হ্যাঁ, ওই নাম্বারে আপনাকে অ্যাড্রেসগুলো বলবে, আপনার যেটা সুবিধা হবে বাড়ি থেকে সেটা দিয়ে আসবেন। থ্যাংক ইউ ডাক্তার। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। নমস্কার। হ্যালো। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। হ্যালো। না, শেষের দিকে কোনো এক কালা সুন্দরী। উফ বাবা, এদের নিয়ে সমস্যা। বলুন, কবিতা শোনাবেন নাকি বলবেন প্রবলেম কোনটা? আমার 90 ইউরিক অ্যাসিড, তার জন্য আমি কি করব? কি প্রবলেম? ইউরিক অ্যাসিড? হ্যাঁ, ইউরিক অ্যাসিড কত? 6.90। হ্যাঁ, 6.90। ও, আম খাওয়াটা বন্ধ করুন আগে, তারপর আবার বাকিটা বলবো। এই যে থালা ভর্তি করে বসে বসে আম খাচ্ছেন, পা ছড়িয়ে ছড়িয়ে রোজ রাত্রিবেলা, ওইটা আগে বন্ধ করতে হবে। ওইটা বন্ধ করতে পারলে তারপর দেখবেন অনেক কমে গেছে। পরের বার রিডিং নিয়ে দেখবেন। দ্বিতীয়, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স পুরো বন্ধ করতে হবে। ডিমের কুসুম খেতে পারবেন না, সামুদ্রিক মাছ খেতে পারবেন না, এগুলো বন্ধ করুন, তাতেই কমবে। আরেকটা কি বললেন, রাত্রে কি খেতে বারণ করলেন? আম। না, আম খাই না স্যার, আমি আম পছন্দ করি না। তবু ভালো, আম খাই না। হ্যাঁ, বাকি যেগুলো বলে দিলাম ওইগুলো মোটামুটি মেনে চললেই হবে, আর কিছু না। ইউরিক অ্যাসিড খাবার মেনটেন করতে হয় একটু, অন্য কিছু না। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। নমস্কার ডাক্তারবাবু। হ্যালো। হ্যাঁ, কি? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জয়নগর থেকে বলছি, সুপ্রীতি দাস। আমার মেয়ে কিডনি, জন্ডিস, সিস্ট এবং টিউমার, চারটেই প্রবলেম হয়েছে, কিন্তু অনেকদিন ধরে ডাক্তার দেখানো হচ্ছে, কিছুই কোনো কিছুই হচ্ছে না। তার জন্য কি করতে হবে? রিপোর্টগুলো নিয়ে চেম্বারে আসতে হবে। রিপোর্টগুলো নিয়ে চেম্বারে যাবো?
আমরা তো জয়নগরে থাকি, কাছাকাছি আপনার কোনো কাছাকাছি নেই, সব দমদমে আসবেন, সব দমদমে। হ্যাঁ দমদমে সুবিধা, আপনার ওখান থেকে সব থেকে সুবিধে, দমদম কাছে। হুম হুম আসে জয়নগর, সুন্দরবন থেকে চলে আসছে, আর আপনার জয়নগরের প্রবলেম কোথায়? নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ ডক্টর বলছেন? হ্যাঁ স্যার আমি আপনাকে 27 তারিখ শিলিগুড়িতে দেখিয়েছিলাম। হ্যাঁ, হুম আমি অশ্ব আর হলো ইয়ের ওষুধ খেয়েছি আমার সাহায্য। হুম হ্যালো, কোন মাসে দেখিয়েছিলেন? কত মাস আগে? এই মাসের 27 তারিখে। আচ্ছা, তো কি হলো আজকে ফোন করেছেন কেন তাহলে? টয়লেট হচ্ছে না স্যার, 29 তারিখে টয়লেট হয়েছে আর 3 দিন হয় একদম টয়লেট হচ্ছে না। তার জন্য ওখানে সুখদা চূর্ণ বলে একটা পাউডার দেওয়া আছে, ওটা গরম জলে খান। হ্যালো স্যার, সুখদা চূর্ণ বলে একটা পাউডার দেওয়া আছে প্রেসক্রিপশনে, ওইটা 1 চামচ গরম জলে খান আজকে রাতে শোবার সময়, নাহলে অর্শ আরো সাংঘাতিক রূপ নেবে, রক্ত অবধি পড়তে পারে কালকে সকালে। ওই জন্য রাতে খাবার জন্য একটা পাউডার দেওয়া আছে, সুখদা চূর্ণ, নাহলে সেনল্যাক্স, দুটোর একটা। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি দীপক বলছি। হুম স্যার আমি আপনার প্রোগ্রাম ফলো করি এবং দেখি, হুম কিন্তু আমার একটা সমস্যা, মানে খুব বেশি দিনের সমস্যা না, এই নাভির নিচটা প্রায় সময় ভারী ভারী হয়ে থাকে হুম এবং একটু চিন 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 করে। এটা কি খুব বেশি বড় সমস্যা নাকি কোনো কিছু একটু যদি টিপস দেন? না, ওসব আন্দাজে ঢিল মেরে লাভ নেই, আল্ট্রাসোনোগ্রাফি করে নেবেন লোয়ার অ্যাবডোমেনের। এটা খুব বেশি দিন ধরে হয়নি স্যার। এই তা আপনি কি চাইছেন ওটা আরো বাড়াবাড়ি হোক, কিছু ভয়ঙ্কর সেরকম, তারপরে আমরা টেস্টে যাব? না 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 না, তাহলে সেটা সুবিধা একদমই- নয়। যে যখন প্রবলেম আপনার মনে হচ্ছে, যদি মনে হয় যে না এটাকে ঠিক করে ফেলা উচিত, তাহলে ইউএসজি বেস্ট, কোনো আন্দাজে ঢিল মারবেন না। আমি ওটা পছন্দই করি না, আমিও করি না। আমি এখন বলতে পারি কোনো গ্যাস থেকে হতে পারে, অ্যাসিডিটি থেকে হতে পারে, পটিটা হয়তো ক্লিয়ার হয়নি বলে, অনেক কিছুই হতে পারে, সবটাই হতে পারে। এটার জন্য হচ্ছে আমি কিন্তু বলতে পারবো না, কনফার্ম হতে পারবো না, তাই না? তো তার জন্য একটা টেস্ট করে নিলেই হয়ে যায়, সিম্পল। মাঝে 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 মানে আমার বডিটা একটু শক্ত মতন, মানে কোষ্ঠকাঠিন্য মতন ভাব আছে। হ্যাঁ, ওটার জন্য ওষুধ আছে, তো ত্রিফলা পাউডার খাবেন গরম জলে, তাহলেই হয়ে যাবে, যথেষ্ট। কিন্তু বাকি আদার প্রবলেমের জন্য আল্ট্রাসোনোগ্রাফি করে চেক করে নেবেন। হুম ওকে, ধন্যবাদ। হুম হুম হুম। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি কৃষ্ণনগর থেকে বলছি। ভালো আছেন ডাক্তারবাবু? হুম আমাদের সপরিবারে আপনাকে নমস্কার। কিছু জানার জন্য না, অনেকদিন আপনার প্রোগ্রাম দেখি না, আজকে দেখলাম, তো সপরিবারের থেকে আপনাকে ফোন করলাম। আপনি ভালো আছেন নাকি? ঠিক, কি ওই লক্ষ্মী সরস্বতী ফ্যামিলি? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু। লক্ষ্মী সরস্বতী কোম্পানি, ঠিক আছে। অনেকদিন আপনার না না, জামাই ষষ্ঠীর পরে আমারও মনে পড়েছিল যে মেয়েগুলো জামাই ষষ্ঠী কিরম ভাবে করলো এবারে। সব দুজনে ঠিক আছে তো, লক্ষ্মী সরস্বতী? তো যাই হোক, তোমাদের তো পুরো ফ্যামিলিই আসে, গুড। এত কষ্ট অভাব অনটনের মধ্যে থেকেও নিজেরা যে এত স্বাস্থ্য সচেতন, এটা আমি খুব কম পরিবারে দেখেছি। যে ভালো থাকা দরকার আছে, এটা সবাই হয় না। নমস্কার, বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ডাক্তার সেন বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা বাংলা থেকে বলছি। আচ্ছা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার মানে মস্তিষ্কে এখন প্রচন্ড পরিমাণে গ্যাস হচ্ছে, বুঝলেন? হুম, মানে বুকের নিচের দিকটা প্রচন্ড পরিমাণে গ্যাস হয়। দুধ চা খাওয়া বন্ধ করুন না। হ্যাঁ, দুধটা অনেকদিন বন্ধ করে দিয়েছি ডাক্তারবাবু। আর একটা গো গ্যাস বলে পাউডার পাওয়া যায়, ওটা কালকে সকালবেলা কিনে আনবে, তোমাদের উলুবেড়িয়াতে পাওয়া যাবে। কি নামটা কি বললেন? গো গ্যাস, গো গ্যাস। গো গ্যাস? হ্যাঁ, 1 চামচ করে রাত্রেবেলা গরম জলে খাবেন, 1 চামচ করে সকালবেলা ঠান্ডা জলে খাবেন। 1 চামচ করে রাত্রেবেলা গরম জলে খাবো, হ্যাঁ, আর 1 সকালেরটা চামচ- ঠান্ডা জলে, তাহলে এই সমস্যার আচ্ছা। সমাধান, বাস, আর কিছু লাগবে না। আচ্ছা হুম, আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, ঠিক আছে। লাস্ট কল আজকের, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ হুম আমি শুভ্রাংশু মল্লিক বলছিলাম, খড়দা কল্যাণনগর থেকে। হুম ডাক্তারবাবু, আমি বিগত 2-3 বছর ধরে গ্যাসের প্রবলেম ভুগছি। হ্যাঁ, আর
তারপরে মাঝখানে ওই ডাক্তারের কাছে যাই 2-3 দিন, মানে ডাক্তারের কাছে যাই, ওষুধ লিখে দেয়, ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে কিছুদিন ঠিক থাকি, তারপর ওষুধ দিয়ে বন্ধ করলাম, পাই যা শোনা গেল না। ঠিক আছে, আবার কল করবেন আপনি, কোনো অসুবিধা নেই। আজকে অনুষ্ঠান শেষের দিকেও চলে এসে নিজেই কেটে গেছে, তো বলে দিই এই মাসটায় একটু কমই পাবেন, কারণ 15 তারিখ অবধি আমি আছি। যারা অলরেডি নাম লেখাতে চাইছেন বা নাম লেখাচ্ছেন, 15 তারিখ অবধি একদম পুরো প্যাকড আপ বুকিং নিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না, কোনোভাবেই একদম হবে না। 15 তারিখের পর আমাকে 15 তারিখ বাদ দিয়ে 16 তারিখে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। তো সেই জন্য আর কটা দিন থাকছি। যারা যারা বুকিং করেছেন এখন আর ক্যান্সেল করবেন না, কারণ সেই অগাস্টে দেখা হবে আপনাদের সঙ্গে আবার, কেমন? তাই এই মাসের 15 তারিখ অবধি আছি। যারা বুকিং করেছেন অবশ্যই ফেল করবেন না, কারণ দমদম চেম্বার আগামীকাল যেমন বুধবার আছে, শুক্রবার আছে এবং রবিবার আছে, 3 দিন দমদম চেম্বার, আর বাকি শনিবার এবং মঙ্গলবার বারাসাত চেম্বারে পাচ্ছেন। আর শিলিগুড়ি সবে করে এসেছি, তো শিলিগুড়িতে যারা এবারে দেখিয়ে নিলেন তাদেরকে সবাইকে জানিয়ে এসেছি যে জুলাই মাসে কিন্তু আমি আসতে পারছি না, জুলাই মাসে। তো যে জন্যে আমি থাকছি না, একটা লং টাইম আবার আমাকে একটু বাইরে যেতে হচ্ছে। তবে অসুবিধা নেই, আমার জুনিয়র্সরা আছে আপনাদের গাইড করার জন্য। কোনো অসুবিধা হলে ফোন তো থাকছে, ভিডিও কলেও কথা বলে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বারগুলো ঠিকঠাকভাবে রাখবেন, তাহলেই হবে। কারণ এখন ফোন যখন সঙ্গে থাকছে খুব একটা ভয় পাবার কিছু কারণ নেই, কারণ আমার সঙ্গে কথা হবে, দেখা না হলেও, কেমন? তাই শিলিগুড়িতে কিন্তু এই মাসে জুলাই মাসে যেতে পারছি না, আপনারা অগাস্টের জন্য বুকিং দেবেন, কেমন? আর মাত্র 2 সপ্তাহ পাচ্ছি আমরা দমদমের জন্য, মঙ্গলবার, বুধবার আর রবিবার। মঙ্গল নয়, এখানে বুধবার, শুক্রবার, রবিবার, এই 3টে দিন করে আমরা পাচ্ছি দমদমে। 2 বুধবার, 2 শুক্রবার, 2 রবিবার মাত্র। তাই যারা বুকিং দিচ্ছেন বা নিচে নাম্বার দেওয়া আছে নোট করেছেন, এই নাম্বারটা নোট করে আপনার কাছে রাখুন। আর 15 তারিখের মধ্যে বুকিং নেবার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমাদের যে হেল্পলাইন নাম্বাররা যারা আছে, আপনাদের হেল্প করে যারা, তারা নিশ্চয়ই আপনাকে সাহায্য করবে। 15 তারিখের মধ্যে ডেট নেবার চেষ্টা করবেন। তারপরে না, রিস্ক নেওয়া ঠিক হবে না। তারপরে যে কোনো দিনই আমাকে বেরিয়ে যেতে হবে, নয় 16 তারিখ, নয় 17 তারিখ। তাই 15 তারিখ অবধি কিন্তু কনফার্ম। আর বারাসাতে 2 মঙ্গলবার পাচ্ছেন, 2 শনিবার পাচ্ছেন। আজকে একটা হয়ে গেল, আর 3টে দিন বাকি আছে বারাসাতের জন্য। তাই যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেই কনসিয়াস করার জন্য বলে দিচ্ছি যে রিমাইন্ডার ফর মাই অ্যাবসেন্স। বিদায় নিচ্ছি, কালকে আবার আসবো। সবাই থাকবেন, দেখা হবে, আগামীকাল কথা হবে।